Okay. In the last class, we have already discussed about different types of heat exchanger and how we can design that. There are some basic fundamentals. So we have seen that based on arrangement, it can be parallel flow, it can be counter flow, and also we have seen compact heat exchangers like cross flow heat exchangers, which is used in case of car radiator. And there are also some multi-pass tube heat exchangers. So there are shell and tube heat exchangers, right? There is multi-pass, you can see here. Two pass, three pass. So usually this is two pass, one shell, two pass. The tube passes two times, one time and two times. Another here, two shells বলা যায় এখানে মাঝখানে ব্যারিয়ার এবং 1 2 3 4 পাস। তো ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন হতে পারে, হ্যাঁ দেয়ার আর। সো সেগুলো অ্যানালাইসিস কিভাবে করা যায় সেটা আমরা দেখবো আজকে ইন ডিটেলস। তো লাস্টের আলোচনায় আমরা দেখছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার দ্যাট, যে আমাদের রেজিস্ট্যান্স থাকে একটা থার্মাল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা প্রবলেমেটিক, এটা প্রবলেম তৈরি করে, কিন্তু উপায় নাই, আমাদের বানাতে হবে থিকনেস দিয়ে। সো এটা একটা প্রবলেম। আরেকটা যার কারণে আমাদের এই যে এই থিকনেসটা, এটা একটা রেজিস্ট্যান্স চলে আসতেছে। এন্ড অ্যানাদার প্রবলেম ইজ দ্যাট আমাদের এখানে যে আমাদের তোমার এটা কি বলে ফাউলিংটা চলে আসতেছে। That is another issue. And that for fouling case, due to fouling, there is another two resistance. So these three resistance makes things worse. ডিজাইনটাকে ডিফিকাল্ট করে দিয়েছে এবং ডিজাইনটা করা একটু অনেকগুলো ফ্যাক্টর চলে আসতেছে। তো ফাউলিং কেন হয়, এই ধরনের একটা প্রবলেম সলভ আমরা করেছি, দেখেছি আমাদের যে ফাউলিং এর কারণে থার্মাল রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে অ্যারাউন্ড, ওই যে একটা প্রবলেম করেছি দেখো 19%, কম না, 19 থেকে 20%। এই প্রবলেমের ক্ষেত্রে এইরকম একটা কেসে এটা বেড়ে গেছে রেজিস্ট্যান্স। সো উই নিড টু রিডিউস দ্যাট। হ্যাঁ, এই কারণে আমরা বলছিলাম বয়লারে ওয়াটার ট্রিটমেন্ট করে দেওয়া হয়, আরো বিভিন্ন ইয়া আছে আর কি অপশন ট্রিটমেন্ট করা, ডিজলভ অক্সিজেন, পিএইচ কন্টেন্ট লেভেল, সেগুলো কন্ট্রোল করে ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে দিতে পারলে দ্যাট উড বি মোর গুড। লেস ফর্মেশন অফ স্লাজ অ্যান্ড সলিড ডিপোজিটস, সো লেস স্কেল ফর্মেশন। একটু পর্যন্ত আমাদের গতবার আলোচনা ছিল। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? গতদিনের আলোচনা কোশ্চেন নাই। ওকে, কোশ্চেন না থাকলে আমরা আগাই। এখন আমরা আসি, আমরা দেখছি, দেখো এই যে তোমাদের যে আমি হিট এক্সচেঞ্জার, এই যে দেখো বেশি হিট এক্সচেঞ্জ গুলো আমরা দেখছি ডিফারেন্ট টাইপস হয়, প্যারালাল ফ্লো হয়, কাউন্টার ফ্লো হয়, আবার বয়লারও বলতেছি হিট এক্সচেঞ্জার। আবার গাড়ির সরি এই যে বাসার এসি যে স্প্লিট পার্ট থাকলে বাইরের পার্ট যে কন্ডেন্সার, সেটাও একটা হিট এক্সচেঞ্জ, আমরা এটা বলতেছি। এই হিট এক্সচেঞ্জার বিশেষ করে বয়লার এবং কন্ডেন্সার, এগুলো হলো ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার। এখানে ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার হচ্ছে। ফেজ চেঞ্জ হিট ট্রান্সফারটা ভালো, কারণ এখানে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার করা সম্ভব। যখন একটা লিকুইড ফেজ চেঞ্জ করতেছে, সে যখন ভ্যাপার হচ্ছে বা ভ্যাপার যখন লিকুইড হচ্ছে, সে কিন্তু ফিক্সড টেম্পারেচারে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট হিট রিজেক্ট করতেছে অথবা হিট অ্যাকসেপ্ট করতেছে বা গ্রহণ করতেছে। তো সেই কারণে এই যে যদি ফেজ চেঞ্জ হয়, দেখো স্টিল পানি যখন স্টিম হচ্ছে আস্তে আস্তে, সরি স্টিম যখন সরি পানি যখন স্টিম হচ্ছে 100 ডিগ্রি, ধরো এই যে 100 ফিক্সড টেম্পারেচার, 100 ডিগ্রি ফিক্সড। আবার কন্ডেন্সিং ফ্লুইড, একটা ফ্লুইড যখন যখন রেফ্রিজারেন্ট ফ্লো করতেছে, কন্ডেন্সার ফিক্সড টেম্পারেচার কন্ডেন্স ডাউন করতেছে। সো টেম্পারেচারটা ফিক্সড, আমি সেটা বলতে পারছি, একটা ফিক্সড টেম্পারেচারে এরা হিটের আদান প্রদান করতেছে। আরেকটা ফ্লুইড যেটা, সেটা অবভিয়াসলি টেম্পারেচার বাড়বে কমবে। এই জন্য যে কোল্ড ফ্লুইড কন্ডেন্সিং হচ্ছে, হিট রিজেক্ট করতেছে, সে কারণেই তো কন্ডেনশন হচ্ছে। তো সেই হিটটা বা কোল্ড ফ্লুইড নিয়ে আস্তে আস্তে তার টেম্পারেচার বাড়তেছে। বয়লারের যেটা বলা যায় হট ফ্লুইড থেকে, ফ্লু গ্যাস থেকে হিট নিয়ে নিয়ে আস্তে আস্তে স্টিম জেনারেট করা হচ্ছে, বয়লিং ফ্লুইডটা হিট নিচ্ছে। তো এই যে দুইটা ঘটনা এখানে দেখো, এটা তো আজকে অ্যাড হলো। আর এমনি যদি দুইটা ফ্লুইড বিলো বয়লিং পয়েন্ট কন্ডেনসেশন টেম্পারেচার নিচে অপারেট করে, স্টিল ধরো
পানি পানি তো 80 ডিগ্রিতে বয়েল হবে না, এরকম একটা কন্ডিশন। আরেকটা লিকুইড আছে, তো সেগুলো আমাদের হিট ট্রান্সফার লিকুইড স্টেজে হচ্ছে, লিকুইড কন্ডিশনে কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। ইফ দ্য সিচুয়েশন ইজ লাইক দ্যাট, ইন দ্যাট কেস দেয়ার আর সাম চেঞ্জেস অফ টেম্পারেচার, ভেরি লো। এটা যে ফিক্সড হবে এরকম না, আমরা দেখছি, আমরা যখন প্যারালাল ফ্লো দেখলাম এরকম, মনে করে দেখো কতদিন ক্লাসে পড়ানো হয়েছে, কাউন্টার ফ্লো হলে এরকম হয়, বাট স্টিল এই যে ডিফারেন্স ডেল্টা টি ইজ নট ফিক্সড, সেম না থ্রুআউট দ্য লেন্থ অফ দ্য টিউব, throughout the length of the tube it is not fixed। এটুক তো বোঝা যায়। তাহলে এখানে কি অ্যাপ্রোচ ইউজ করবো আমরা, এটা একটা কোশ্চেন থেকে যায়, কিভাবে এটা অ্যানালাইসিস করা যায়। তো মনে আছে কারো, আমরা এই ধরনের সিচুয়েশন যেখানে ভেরিয়েবল টেম্পারেচার ডিফারেন্স, 2-3টা টেম্পারেচারে ইনভলভমেন্ট দেখেছি, তখন তো ডাইরেক্ট ডেল্টা টিটার টি আউট মাইনাস টি ইন করা যায় না। তো আমরা ল্যাবে অলরেডি একটা এক্সপেরিমেন্টে কিন্তু দেখেছি কিভাবে করা যায়, LMTT। এলএমটিডি, ভেরি গুড, এলএমটিডি। সেই এলএমটিডি অ্যাপ্রোচটা এখন কিভাবে আসলো এক্সপ্রেশন, সেটা কেমন হবে এক্সপ্রেশনটা, এটা আমরা দেখার চেষ্টা করব। তো ফর দিস রিজন দিস ইজ আওয়ার এলএমটিডি অ্যাপ্রোচ, যে আমাদের প্যারালাল ফ্লো একটা কেস আমরা কনসিডার করতেছি। সেটার জন্য আমরা কি করব, দেখো এই যে এইটা আমাদের টিউব, এখানে শেল বা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার যাই বলি না কেন, প্যারালাল ফ্লো কেন, হট ফ্লুইড ঢুকতেছে, কোল্ড ফ্লুইড ঢুকতেছে, সেম ডিরেকশনে ইনলেট হচ্ছে আর এই দিক দিয়ে বের হচ্ছে, সেম ডিরেকশনে বের হচ্ছে, এরকম একটা কেস। তো প্যারালাল ফ্লো আমরা কি করলাম, দেখো টিউব থেকে একটি স্মল এরিয়া, এই যে স্মল এরিয়াটা আমি নিলাম, এই এরিয়াটা নিয়ে এই এরিয়ায় কত হিট ট্রান্সফার হচ্ছে, ডিকিউ হিটের আদান প্রদান হচ্ছে, হট ফ্লুইড কোল্ড ফ্লুইডকে হিট দিচ্ছে, হট ফ্লুইডের টেম্পারেচার কমতেছে, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার বাড়তেছে, সো হিটের ট্রান্সফারটা এই ডিরেকশনে হচ্ছে। এইটুক এরিয়ার জন্য আমরা যদি এখন ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি টেম্পারেচার ডিফারেন্সের, পরে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব ওভার দ্য হোল লেন্থ বা সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়ার জন্য, তাহলে আমরা এইখানে টোটাল যে এভারেজ, এভারেজ কতটা ইউজ করা ঠিক হবে না, লগারিদমিক ডিকে যেটা আমাদের, এটাকে কনসিডার করে এখানে কি টেম্পারেচার ডিফারেন্স থাকতেছে, মিন টেম্পারেচার ডিফারেন্স বিটুইন হট ফ্লুইড এন্ড কোল্ড ফ্লুইড, সেটার একটা এক্সপ্রেশন বের করার চেষ্টা করি। তো দেখো করার জন্য হট ফ্লুইড, এই যে ইকুয়েশনটা এইভাবে লেখা যায়, কারণ হট ফ্লুইড হিট ছাড়তেছে, এখানে মাইনাস দিয়েছে যেহেতু হিট বর্জন করতেছে, রিজেক্ট করতেছে, মাইনাস। কোল্ড ফ্লুইড হিট গেইন করতেছে, এখানে আমরা পজিটিভ সাইন রাখছি, আর সি সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা বুঝাচ্ছি কোল্ড ফ্লুইডের প্রপার্টি, কোল্ড ফ্লুইডের টেম্পারেচার। সবসময় যে হট ফ্লুইড কোল্ড ফ্লুইড সেম হবে এমন না, ওয়াটার হতে পারে, আরেকটা হতে পারে তোমার গ্যাস, ওয়াটার হতে পারে, আরেকটা হতে পারে অন্য কোনো ফ্লুইড, kerosene, it can happen, any oil, lubrication, anything can happen in the application। তো যেটাই হোক সেটাকে আমরা এই যে কোল্ড ফ্লুইড একটা, হট ফ্লুইড থাকবে, তো এই দুটো এক্সপ্রেশন, এই যে ডি কিউ ডেল্টা কিউ লেখছে এই পোর্শনের, অনলি এই পোর্শনের কি ঘটনা ঘটতেছে সেইটা। তো এই এক্সপ্রেশন দুটো বোঝা গেছে, এমসিপি ডেলটি যা তোমরা পড়ছো হয়তো ইন্টারমিডিয়েট ম্যাথে, ইভেন থার্মোডাইনামিক্সে পড়ছো, কি পড়ছো, কিউ সমান এম এস ডেলটি, তো ওই ইকুয়েশনটাই দেওয়া, এস এর জায়গায় আমরা সিপি বলতেছি স্পেসিফিক হিট। এটা গুণ করো, গুণ করলে তুমি ওয়াট পাচ্ছ, মানে মাস ফ্লোরে যেহেতু কেজি পার সেকেন্ড, হ্যাঁ, আর এটার ইউনিট স্পেসিফিক জুল পার কেজি পার ক্যালভিন, আর এটা ক্যালভিন, সব গুণ করলে তোমার কেজি ওয়াট পার সেকেন্ড, জুল পার সেকেন্ড আসতেছে, সরি জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট বলতেছি। এখান থেকে ডিটিএইচ কে নিলাম, আর এখান থেকে ডিটিসি কে নিলাম, নেওয়ার পরে দুটাকে আমি বিয়োগ করে দিলে তুমি দেখো আমাদের এক্সপ্রেশনটা এটা, এটা আমাদের একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা হেল্প করবে আমাদের ইকুয়েশনটা মেইন আমাদের এলএমটির ইকুয়েশন ডিরাইভ করার জন্য। তবে এখানে একটা ইস্যু আছে, এই যে ডি কিউ এটাকে আরো অনেক ভাবেই লেখা যায়, একটা ভাবে এইভাবেও লেখা যায়, এইভাবে, যে ওখানে যে হিট ট্রান্সফার হচ্ছে ওই জায়গায় যেটুক সারফেস এরিয়া, এই যে ডি, এইটুক সারফেস এরিয়া ইন্টু ওইখানকার হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট ইউ ইন্টু টেম্পারেচার ডিফারেন্স টিএইচ মাইনাস, হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট মোটামুটি আমরা ইউনিফর্ম ধরতেছি, এই জন্য ইউ দিচ্ছি, ডেল্টা আর দেই নাই এখানে, কিন্তু সারফেস এরিয়া আমরা দেখতেছি স্মল আর এরিয়া, সো স্মল আর ডি কিউ হবে, এই কারণে এরিয়া যেহেতু কম, হিট ট্রান্সফার, এই জন্য এখানে ডি ইউজ করছি, এখানে ডি ইউজ করছি। তো এই এক্সপ্রেশনটা এখন নিয়ে এখানে বসাই,
এই ডিকিউর ভ্যালুটা 13.21 থেকে এই ইকুয়েশনে বসা দিলে এটা আসতেছে, দুইটা লাইন করলে করে দেখো এটা এখানে চলে যাবে, টিএইচ মাইনাস টিসি বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে এই যে একটা ডিফারেন্সিয়াল ফরম্যাট। তো আমরা ডিফারেন্সিয়েশন কখন করি? তোমরা করছো অনেক, ওই যে ইন্টারমিডিয়েট ক্যালকুলাস, যে রিং এর ডায়ামিটার কি এরিয়া, একটা কোনকের এরিয়া বের করতেছে, তাহলে প্রথমে একটা স্ট্রিপ কেটে নিচ্ছো, ওইটার জন্য দেখছো ইকুয়েশন পুরো ওভারঅল, পরে ওইটাকে ইন্টিগ্রেশন করে ওভারঅল, ওই জিনিসটাই আর কি আমাদের। আমরাও এখানে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন। তবে ইন্টিগ্রেশন করব, লিমিটটা কি আমাদের? ইনলেট থেকে আউটলেট টেম্পারেচার, আর আমাদের এটা সারফেস এরিয়া 0 থেকে এ এস সারফেস, টোটাল সারফেস। এই লিমিট বসায় তুমি যদি ইন্টিগ্রেট করো, ডি এ ইন্টিগ্রেট করলে এ, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, সো এটা এ থাকতেছে, লিমিট বসায় দাও, আর এটা ডিএক্স বাই এক্স, তাহলে কি হবে? লন এক্স, লন এক্স বসায় দাও, লিমিট গুলা বসায় দাও, যোগ বিয়োগ করো, দুইটা লাইন করো এক্সট্রা, করলে আলটিমেট তোমার এই জিনিসটা চলে আসবে। এটা এখন আমরা তো চাচ্ছি, দেখো ওভারঅল টোটালটার জন্য একটা মিন টেম্পারেচার ডিফারেন্স বের করতে, ডেল্টা টি এম বা লগারিদমিক মিন এল এম। তাহলে সেটাকে যদি ইনক্লুড করে আমি যদি ইউ ইন্টু এ এস লিখি, আমার কিউর এক্সপ্রেশন এইটা আসছে, যেটা আমার ওভারঅল হিট ট্রান্সফার। তো এই ইকুয়েশনটা, এই যে এটাকে ইউজ করে, আর ওই যে উপরে লিখে রাখছিলাম, দেখো এই যে এমসিপি টার্মটা আমাদের আসছে কোথা থেকে, খেয়াল করো, এই যে এমসিপি মাস ফ্লো রেট ইন্টু স্পেসিফিক, এই টার্ম দুটো আমি আগে দেখিয়েছি। হ্যাঁ, এই যে এখানে, এই যে এমসিপি, এখান থেকে এমসিপি দেখতেছো, বা তোমরা এখানেও যদি দেখো, এই যে এমসিপি, এই এমসিপি কে কিউ বাই টেম্পারেচার দিয়ে লেখা যায়, কিউ বাই টেম্পারেচার দিয়ে লেখা যায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এইটাই, এই যে এইটাকে এখন এমসিপি কে রিপ্লেস করে দিব, এই যে এখানে কিউ বাই টেম্পারেচার দিয়ে রিপ্লেস করে দাও, দেওয়ার পরে এই কিউর এক্সপ্রেশনটা বসাও, তাহলে আমরা আলটিমেট দুইটা চারটা লাইন করো, বাসায় করো, সবাই করে দেখো, বইতে থরলি দেওয়া আছে, ইন ডিটেলস করলে আলটিমেট আমাদের মেইন যেটা, এই যে এই এক্সপ্রেশনটা। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, ইন ডিটেলস। আচ্ছা, এই হোমওয়ার্কটা ওদেরকে দেওয়া হয়? আচ্ছা, তাহলে থাক, বলতাম না। থাক, হোমওয়ার্ক মার্কস দেবো না, তোমরা আবার ট্রাই করে দেখো, ঠিক আছে? ট্রাই করে দেখো যে ওইখান থেকে কিভাবে এক্সপ্রেশনটা আলটিমেট এখানে আসে। তবে বেসিক যেটা আমি বলে দিলাম, ইন্টিগ্রেশন করে আসছে, এখানে কয়েকটা ডিফারেন্সিয়াল এরিয়ার জন্য ইকুয়েশন গুলো ইউজ করে, তো আলটিমেট যে এক্সপ্রেশনটা দাঁড়ালো, খেয়াল করে, দিস ইজ ইম্পর্টেন্ট। এখানে প্রথমটা কি বলতেছে, এই যে ডেল্টা টি ওয়ান, দেখো হট ইন মাইনাস কোল্ড ইন, আর ডেল্টা টি টু হট আউট মাইনাস কোল্ড আউট, মানে এই যে এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর। এখানে যে দুইটা টেম্পারেচার দেখতে পাচ্ছ না, এই দুইটাকে বলতেছে এই যে হট ইন মাইনাস কোল্ড আউট ইন, আর যদি কাউন্টার ফ্লো হয় সেক্ষেত্রে কিন্তু কোল্ড আউট, কারণ ওখানে ডিরেকশনটা অপোজিট। এই যে ডেল্টা টি হট আউট মাইনাস কোল্ড আউট, যেটা বেশি সেটা থেকে যেটা কম সে, তার মানে বোঝা গেল কি, ডেল্টা টি ওয়ান বোঝাচ্ছে একটা পজিশনের টেম্পারেচার ডিফারেন্স, ইনলেটের অথবা আউটলেট, এটা হচ্ছে আউটলেট অথবা ইনলেট, বসালে হবে, যাই হোক। তবে এটা বসানোর পরে ইউজুয়ালি পজিটিভটাকে এইটা ধরবা, যেই ভ্যালুটা দিলে আর কি বেশি, ডেল্টা টি ওয়ান এদিক হোক সেটাকে আমরা সামনে দিই, দেওয়ার পরে এলএমটিডি ক্যালকুলেট করা সম্ভব। যেমন ফর এক্সাম্পল ধরো এখানে 80 ডিগ্রির ফ্লুইড ঢুকতেছে, এইটা সেটা হয়ে গেল 60, আর এখানে কোল্ড ফ্লুইড 20-এ ঢুকতেছে, এটা হয়ে যাচ্ছে 50। এরকম যদি কেস হয়, চারটা টেম্পারেচার জানো, তাহলে ডেল্টা টি ওয়ান কত হবে? আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে ডেল্টা টি ওয়ান কত হবে, আমাদের ডেল্টা টি ওয়ান হবে 60, এই দিকের ডিফারেন্সটা, আর ওই দিকে ডেল্টা টি টু ডিফারেন্স হবে 10 ম্যাগনিটিউড। সো এখন এই যে লন, এই যে এলএমটিডি 60 - 10 লন 60/10,
করলে যেটা পাবা সেটা হচ্ছে এখানকার ওভারঅল লেন্থে এভারেজ টেম্পারেচার, এবং এই অ্যাপ্রক্সিমেশনটা ভেরি অ্যাকুরেট। কেন অ্যাকুরেট? কারণ আমরা এক্সপোনেনশিয়াল ডিকে ধরেছি, কারণ আমরা ডিফারেনশিয়াল অ্যাপ্রোচ দিয়েছি। সেটা আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে এই দুটো এভারেজ করলা, বিয়োগ করলা 60, আর এখানে দুইটা বিয়োগ করলা 10, এই দুইটাকে এভারেজ করলা, শর্টকাট। এটা করলে যে ভুল হবে না তা না, এটা করলে এরর হবে। তবে বেশি এরর হলে সমস্যা। তবে কখন এরর হবে না এটা ডিপেন্ড করে, যখন দেখবা তোমার ওই যে T1 T2 এরা 40% এর বেশি ডিফার করতেছে, তখন এটা ইউজ করা যায়। যদি T1 T2 এর মধ্যে 40% এর বেশি ডিফারেন্স থাকে, সেই ক্ষেত্রে এরর আসবে 1% এর বেশি অ্যাপ্রক্সিমেশন। তো তুমি যেটা করতে পারো, বাসায় কিছু আরবিটারি ভ্যালুর জন্য এটা ক্যালকুলেট করে LMTD দাও, আর তুমি ডেল্টা টি দিয়ে এভারেজ করো, কম্পেয়ার করলে বুঝা যাবে। তবে বেস্ট হয় এভারেজ বাদ দেওয়া, নেগলেক্ট করা। কারণ LMTD ক্যালকুলেশন ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি ভুল হয়, এটা যদি তুমি ভুলে বেশি ক্যালকুলেট করো, তুমি বলবা কি বেশি হিট ট্রান্সফার হবে। তুমি যদি এটা কম ক্যালকুলেট করো, তুমি বলবা কম হিট ট্রান্সফার হবে। সো ওভার ডিজাইন এন্ড আন্ডার ডিজাইন হওয়ার একটা অপশন এখানে রয়ে গেছে, সেইটা একটা প্রবলেম। ঠিক আছে, এই জন্য LMTD অ্যাপ্রোচে আমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাকুরেট মোটামুটি রিপ্রেজেন্টেশন, এটা ইউজ করা উচিত। আর যদি কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার হয়, তখন ডেল্টা T1টা কিভাবে হবে আর ডেল্টা T2টা কিভাবে হবে সেটাও বোঝা যাচ্ছে। কারণ কাউন্টার ফ্লোতে দেখো, এইটার ইনলেট যেটা, সরি এই যে এটার ইনলেট যেটা, আরেকটা কিন্তু আউটলেট। তো এটাকে যদি আমি প্রথম এন্ড ধরি 1 আর এটাকে 2, খেয়াল করো হট ইনের সাথে কোল্ড আউটের বিয়োগফল হচ্ছে এইখানে যে দুইটা টেম্পারেচার সেটা বিয়োগ হচ্ছে, আর এটাই হচ্ছে এখানকার যে, ঠিক আছে। তখন জাস্ট টেম্পারেচার গুলো কিন্তু ফ্লিপ করে যাচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। তো তুমি জাস্ট এটুকু মাথায় রাখলেই জাস্ট এই ইকুয়েশন ভেরি ইজি। একটা এন্ডে টেম্পারেচার ডিফারেন্স মাইনাস আরেকটা এন্ডে লন, এটা মানে বাই এই খালি মনে রাখতে হবে। প্যারালাল হলে এই দুটা বিয়োগ হবে, কাউন্টার হলে। এই জন্য ছবি আঁকাটা ভেরি, প্রবলেম সলভ আমরা করবো, আমরা ছবি এঁকে প্রবলেম সলভ করবো। তাহলে কাউন্টার ফ্লো এভাবে বের করা যায় সেম অ্যাপ্রোচ দিয়ে। এটা গেল আমাদের দুই ধরনের, যেটা কমন ডিভাইড ডাবল পাইপ ফ্লো। আমরা আরো কিছু হিট এক্সচেঞ্জার দেখিয়েছিলাম, তোমরা মনে করে দেখবা যে আমরা দেখিয়েছিলাম তোমার হচ্ছে ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, গাড়ি রেডিয়েটর। আমরা দেখাচ্ছিলাম শেল এন্ড টিউব মাল্টিপাস, কিছুক্ষণ আগে বললাম এই যে শেল এন্ড টিউব মাল্টিপাস, খেয়াল করে দেখবা এই যে দেখো মাল্টিপাস। কারণ কি টিউব দেখো এদিক দিয়ে চলে গেছে, টিউবটা আবার এদিক দিয়ে গেছে 2 পাস, এখানে দেখছিলাম 4 পাস। এরকম অনেক টিউব থাকে ইন্ডাস্ট্রিতে। এই যে রিয়েল লাইফ দেখো তোমরা হিট এক্সচেঞ্জ, অনেকগুলো টিউব, এখানে অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, অনেকগুলো টিউব। এই যে এখানে দেখা যাচ্ছে এটা 2 পাস, না এটা অনেক পাস। এই যে একটা টিউব এইভাবে এসে এভাবে এসে আবার এইভাবে। সো এরকম কেস হয়। তো এরকম কেস হলে সেই ক্ষেত্রে তুমি কি একটা যে ইকুয়েশন সেটা কি ইউজ করা যাবে এই যে এইটার অ্যাপ্রোচ? অবশ্যই না, কারণ অনেকগুলো টিউব আছে, ঘটনা সেখানে ডিফারেন্ট। তো রিসার্চাররা আমাদের লাইফ কিছুটা ইজি করে দিচ্ছে, যুগ যুগ ধরে এগুলো নিয়ে কাজ চলতেছে। করে তারা কিছু আমাদের গ্রাফ দিয়ে দিচ্ছে এবং বলছে এই গ্রাফ থেকে তুমি কারেকশন করো, তাইলে মোটামুটি একুরেট। তো এই যে দেখো, যদি আমাদের এই কাউন্টার ফ্লো হিট, এই সরি ক্লজ ফ্লো হিট এক্সচেঞ্জার হয় আর মাল্টিপাস হয়, সেই ক্ষেত্রে তোমাকে একটা কারেকশন ফ্যাক্টর ইউজ করতে হচ্ছে এফ। এই কারেকশন ফ্যাক্টরটা বের করতে হবে, করে ওই যে তুমি কাউন্টার ফ্লো যে এগেনস্টে যে LMTD পেয়েছো সেটার সাথে জাস্ট গুণ করে দিতে হবে। এই তো কিভাবে করা যায়, ধরো আমাদের এটা ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, এবং দেখা গেছে এটা ভেরিয়েবল কিসের সাথে, টেম্পারেচার গুলোর সাথে ভেরিয়েবল। এই জন্য তারা দুইটা প্যারামিটার ডিফাইন করছে। কি কি প্যারামিটার ডিফাইন করছে, এই খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ আই গেস যে পি এবং টেম্পারেচার, মেইনলি টেম্পারেচার নিয়ে তারা বলছে টেম্পারেচার। তো তারা তোমার দুইটা এই টেম্পারেচার গুলোর উপর বেস করে পি এবং আর দুইটা ভেরিয়েবল ডিফাইন করেছে। সো এই যে লাইফটাকে অনেক ইজি করে দিচ্ছে। কিভাবে ইজি করছে, ইউ ক্যান সি হেয়ার, পি ইজ হেয়ার,
R is here. PR. তো তোমার যেটা কাজ হবে তোমাকে আগে বুঝতে হবে তোমার 2 পাস না 4 পাস, 1 শেল না 2 শেল। যদি 1 শেল হয়, যদি 2 পাস টিউব হয়, শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার, এই টেবিলে যেতে হবে, পি এবং আর এর ভ্যালু ক্যালকুলেট করে সেখান থেকে কারেকশন ফ্যাক্টর বের করে এলএমটিডির সাথে গুণ করে নিতে হবে। কোন এলএমটিডি? কাউন্টার ফ্লো রেট। সেম যদি এরকম কেস হয় 2 শেল পাস 4। সো এই জিনিসগুলোর হ্যান্ডবুক বা তোমাদের বই, তোমাদের ডিজাইন বুক, তোমাদের প্রবলেম পরীক্ষায় দেওয়া থাকবে, এগুলো শিখ। তোমার জাস্ট হবে হাউ টু ইউজ ইট। তোমার কাজ কিভাবে এগুলো ইউজ করে ডিজাইন করা যায়। হ্যাঁ, এটা জেনারেট করা তোমার কাজ না, কারণ এটা অলরেডি পাবলিশ লিটারেচার থেকে আসছে, বইতে ইনক্লুড করছে যেহেতু। এটা এক্সপেরিমেন্ট করে করে করা হয়েছে, এটা আন্দাজে আসেনি। হ্যাঁ, সো এখন এটা গেল আমাদের। আর যদি ক্রস ফ্লো হয় সেই ক্ষেত্রে এটা ইউজ করতে হবে। লাইফ ইজ ভেরি ইজি উইথ দিস। ক্রস ফ্লোর ক্ষেত্রে কি হতে পারে? এক্সাম্পল দাও তো, ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার ডিজাইন কোথায় করতে হতে পারে তোমাদের? ক্রস ফ্লো, এনি এক্সাম্পল? এনি এক্সাম্পল ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার? পড়াইলাম তো ক্লাসে। আসছো তোমরা না নাই চলে গেছো নাকি? স্যার রেডিয়েটরে বলেছিলেন রেডিয়েটরে 1 মার্কস, তোমাকে 1 মার্কস দিলাম। ঠিক আছে, রেডিয়েটর, গুড। রেডিয়েটর, রেডিয়েটর ক্রস ফ্লো। তো এই দেখো ক্রস ফ্লো, এদিক দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, এদিক দিয়ে পারপেন্ডিকুলার ক্রস ফ্লো। ক্রস ফ্লো হয় যদি, এবং তোমার আনমিক্সড, মিক্সড না, ফিন দিয়ে তুমি সবগুলোকে আলাদা করে রাখছো, গাড়ি রেডিয়েটরে ফিন ইউজ হয়, সেই ক্ষেত্রে এটা একটু রেডিয়েটরের সাথে অ্যাসেম্বল করা যায় এই কেসটা, তখন তুমি এটা ইউজ করবা। আর যদি না পুরো ওপেন করে রাখছো, এয়ার উপরে যাবে, টিউবের নিচে যাবে, ইচ্ছা মতো সার্কুলেট করবে, সেই ক্ষেত্রে তুমি এটা চুজ করবা, পারপেন্ডিকুলার ডিরেকশন যদি হয়। তো সেই ক্ষেত্রে যেটা 1 মিক্স 1 আনমিক্স হলে, তো ওই কনসিডার দেখে তোমাকে ওই পি এবং আর এর ভ্যালু দেখে তোমাকে এফটা বের করে নিতে হবে। সো কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার ইউজ করাটা ইজি, ওইটাই মানে অ্যাপ্রোচটা ভালো, কারণ এলএমটিডি সেম কেসের জন্য খেয়াল করো, একটা সেম কেস অ্যানালাইসিস। হ্যাঁ, টেম্পারেচার সেম কেস বলতে বোঝাচ্ছে ওই যে 80 থেকে ধরো হট ফ্লুইড 60-এ নামবে, আর কোল্ড ফ্লুইড 20 থেকে 35 হবে, এরকম একটা কেস। এখন এইটা দিয়ে তুমি এলএমটিডি ক্যালকুলেট করবা, তুমি প্যারালাল ফ্লোর জন্য করলা, তুমি কাউন্টার ফ্লো। দেখা যায় এলএমটিডি কাউন্টার ফ্লোতে অলওয়েজ বেটার দেন প্যারালাল। সেম তো আসবে না, কারণ অ্যারেঞ্জমেন্ট কম বেশি। তো দেখা যায় এলএমটিডি যদি কাউন্টার ফ্লোতে বেশি হয়, তাহলে হিট ট্রান্সফারটা কোথায় বেশি হবে? কিউ ইজ প্রপোর্শনাল ডেল্টা টি বা এলএমটিডি। কাউন্টার ফ্লোতে বেশি হবে না ইয়াতে, সেম সিচুয়েশনের জন্য, সেম টেম্পারেচার রেঞ্জের জন্য কোনটাই বেশি হবে হিট ট্রান্সফার? কাউন্টার ফ্লো। কাউন্টার ফ্লো, কারণ ওইটা সেম সেম ভ্যালুর জন্য কাউন্টার ফ্লো অ্যারেঞ্জমেন্ট হাইয়েস্ট, মানে বেশি হায়ার এলএমটিডি দিচ্ছে, সো হিট ট্রান্সফার কাউন্টার ফ্লোতেই বেশি হবে। তো হিট ট্রান্সফার যদি কাউন্টার ফ্লোতে বেশি হয়, তাহলে প্যারালাল ফ্লো কেন আছে? এই জন্য দেখবা ইন্ডাস্ট্রি বলো, রিয়েল লাইফ যত অ্যাপ্লিকেশন, কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার 80%, অ্যারাউন্ড 80%। কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জারটাই বেশি ইউজ হয়, প্যারালাল ফ্লো ইউজ হয় অনেক সময় আমার ইনলেট আউটলেট ব্যবস্থা করা যায় না, কস্টিং এর ইস্যু আছে, সবকিছু মিলায় প্যারালাল ফ্লো হিট ট্রান্সফারটা কম রিলেটিভ টু কাউন্টার ফ্লো আন্ডার সেম সিচুয়েশন, এইটা যদি আমরা বলি। ঠিক আছে, সো যাই হোক, কাউন্টার ফ্লো দিয়ে তুমি এলএমটি বের করলে, তুমি কারেকশন ফ্যাক্টর দিয়ে গুণ করে তুমি চাইলে এটাকে ক্রস ফ্লোর জন্য নিতে পারো, তুমি চাইলে এটা শেল এন্ড টিউবের জন্য কনভার্ট করে নিতে পারো। সো ভেরি গুড অ্যাপ্রোচ আমাদের। এখন আসো একটা প্রবলেম সলভ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। এই প্রবলেম দেখে, এই প্রবলেম স্টেটমেন্টটা দেখো, বা তোমরা এই যে এটা দেখো, এটা কি কাউন্টার ফ্লো না প্যারালাল ফ্লো? এই ছবিটা দেখে কি মনে হচ্ছে দেখো তোমরা, এটা কি প্যারালাল ফ্লো না কাউন্টার ফ্লো? কাউন্টার ফ্লো। কাউন্টার ফ্লো কেন? এইটা ইনলেট একদিকে, অপোজিট সাইড থেকে আসছে। হ্যাঁ হট। অপোজিট সাইড, এক্স্যাক্টলি অপোজিট সাইড, মেইন কথা সেম সাইডে না। সো এটা একটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার। সো এই প্রবলেমটা সলভ করতে হবে, তবে সলভে আমাদের কি বলছে, এটা একটা ইস্যু, কি সলভ করতে হবে এখানে?
দেখো আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে আসি। আমাদের বলছে একটা হট ফ্লুইড আছে, একটা কোল্ড ফ্লুইড আছে, এবং বলতেছে ইনার টিউবে কোল্ড ফ্লুইডটা আছে, হট ফ্লুইডটা শেলে আছে বা আউটার টিউবে আছে। শেল এন্ড টিউব সরি বলে নাই, এটা বলছে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার, মানে দুইটা পাইপ এরকম। তো একটা হচ্ছে 20 থেকে 80 হচ্ছে কোল্ড, আর হট জিওথার্মাল ওয়াটার দিয়ে আমরা 160 থেকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি। কত টেম্পারেচার এটা বলে নাই, একটা টেম্পারেচার মিসিং, আমরা জানি না হট ফ্লুইডের এক্সিট টেম্পারেচার কত, বাট আমরা জানি কি এটা কত মাস ফ্লো রেট, এটার মাস ফ্লো রেট। সো আমরা যদি এটাকে একটু ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করি, MH TH ইন, TH আউট, M কোল্ড, TH কোল্ড, সরি MC মানে কোল্ড, TC আউট। হ্যাঁ, so সব ডাটা আছে, একটা ডাটা নাই, TH। তো এই ডাটা না থাকলে এখন কোশ্চেন হলো, আমাদের বলছে কি প্রবলেমটা, যে আমাদের বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য হিট এক্সচেঞ্জার, এটা লেন্থ কত দিয়ে বানাবো। তুমি এখন ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ারকে বলবা এত লেন্থ করে, এত ডায়ামিটার ওরা বলে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওরা যদি ডায়ামিটার বলে থাকে তাহলে কত লেন্থ করে তুমি এটাকে বানাবা, ঠিক আছে, এইটা হলো কোশ্চেন, কতটুকু তুমি লেন্থ এটাই দিবা। তা এটার জন্য এখন ডিজাইন করতে হবে। এখন এলএমটিডি অ্যাপ্রোচ যেটা আমরা দেখলাম, আমরা এলএমটিডি দিয়ে যদি করতে যাই কাউন্টার ফ্লো, দ্যাটস ফাইন, কিন্তু এলএমটিডি যখন দিতে যাবো অ্যাপ্রোচটা, আমার কি জানতে হবে বলো তো, কি জানতে হবে? এটা ক্যালকুলেশন করতে গেলে এক মাস দিব, কে বলতে পারবে? স্যার ইনপুট আর আউটপুট টেম্পারেচার লাগবে সবগুলা, ভেরি গুড, সবগুলা। এক্স্যাক্টলি, ভেরি গুড। আমাদের ইনলেট আউটলেট সবগুলারই টেম্পারেচার লাগবে, তাইলে তো আমি ডেল্টা T1 পাবো, তাহলে আমি ডেল্টা T2 পাবো, তাইলে আমি এলএমটিডি ইকুয়েশনে বের করবো। এখন আমার এই প্রবলেম কি আছে যে বললা সবগুলা টেম্পারেচার আছে? স্যার একটা নাই। একটা নাই, হট সরি, হট ফ্লুইডের আউটপুট নাই স্যার। হ্যাঁ, হট ফ্লুইডে আউটপুট নাই, যেহেতু নাই, ভেরি গুড, তুমি 1 মাস পাবে। তাহলে এখন যেহেতু নাই এটা, তাহলে তুমি এটা কিভাবে এখন করবা অ্যাপ্রোচটা? এলএমটিডি অ্যাপ্রোচ তাইলে এখন দিতে গেলে তোমার 4টা টেম্পারেচার জানা লাগবে। So, একটা ওয়ে আছে, কি ওয়ে আছে দেখো, এখানে আমরা এটুকু বুঝতেছি, কিউ কোল্ড ফ্লুইড যতটুকু হিট গেইন করবে, এই ফ্লুইড হট ফ্লুইড ততটুকু হিট ছাড়বে, এটুকু তো এনার্জি কনজারভেশন, থার্মোডাইনামিক্স, তাই তো, যে একটা ফ্লুইড যতটুকু হিট ছাড়বে একটা তত নেবে, যদি কিছুটা লস হয়, ইনসুলেশন পারফেক্ট দেওয়া যায় না, এটুকু অ্যাজিউম করা যায় আমাদের। তো এই অ্যাজিউম যদি আমি করি, তাহলে আমি কোল্ড ফ্লুইডের আমি কিন্তু সবকিছু জানি। দেখো কোল্ড ফ্লুইডের হিট আমি জানি, কেন, আমি তার দুই এন্ডের টেম্পারেচার জানি, টেম্পারেচার চেঞ্জ হয়েছে কত দেখো তো, 60। স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলতে পারি আমরা, যেটা 4.2 কিলো জুল ইউনিট বা 4200 যাই বলো না কেন, আর মাস ফ্লো রেট জানি না, 1.2। তাহলে এটা বের করা যাচ্ছে, কোল্ড ফ্লুইড কতটুকু হিট নিচ্ছে, বের করা যাচ্ছে। এই হিটটা কে নেবে বলতো, একটু আগে বলছি ডিসকাশনে, জিওথার্মাল ওয়াটার, না স্যার, কোল্ড ফ্লুইড তো হিট নিচ্ছে, সরি এই না হিটটা কে দিচ্ছে, সরি কোল্ড ফ্লুইড তো হিট নিবে, এই হিটটা কে দিচ্ছে, ওই যে জিওথার্মাল ওয়াটার, হট Water. ওয়াটার, যেটা 160-এ ফেড করা হচ্ছে। তাহলে এখন যদি আমি ওই ইকুয়েশনটা লিখি হট ফ্লুইডের জন্য, লিখলাম, খেয়াল করছো, হট ফ্লুইডের জন্য লিখলাম কিউ, তাইলে কত, ওই যে কোল্ড ফ্লুইডের যতটুকু সেটাই, মাস ফ্লো রেট জানি, সিপি জানি। তাহলে এখন আমি ওই যে টেম্পারেচার আউটলেট, যেটা আমি জানতাম না, সেটা বের হয়ে যাচ্ছে, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন 125, 125। এখন দেখো 4টা টেম্পারেচার আমি বের করে ফেলছি, একটা দেওয়া ছিল না, কিন্তু ইনডাইরেক্টলি আমি দেওয়া, মানে ডাইরেক্টলি দেওয়া নাই, আমি ইনডাইরেক্টলি বের করে নিতে পারতাম। যেহেতু এই ক্ষেত্রে এটা বের করা গেছে, এইখানে এলএমটিডি অ্যাপ্রোচ দিয়ে আগানো যাবে। এখন ধরো দুইটা টেম্পারেচার নাই, তুমি কিভাবে তাহলে সলভ করবে প্রবলেমটা? ধরো দুইটা টেম্পারেচার দেওয়া নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, দুইটা টেম্পারেচার জানা থাকে। কেন থাকে না? তুমি একটা ডিজাইন করবা হিট এক্সচেঞ্জার, তুমি জানো যে ওখানে তুমি ধরো একটা হট স্টিম পাস করবা, তাহলে তুমি জানো স্টিম 100-তে করতে পারো, তুমি চাইলে 120-এ করতে পারো সুপার হিটেড স্টিম, এই টেম্পারেচারটা তুমি জানো। তুমি আবার জানো ওখানে কোল্ড ফ্লুইড রুম টেম্পারেচার এয়ার দিচ্ছ, এই লিকুইড দিচ্ছ, সেটা বা এয়ার দিচ্ছ, যাই দাও না কেন, সেটা টেম্পারেচার তুমি জানো 20-30। কিন্তু ওরা কত এট দ্য এন্ড হিট ট্রান্সফার হয়ে বের হবে
সেটা প্রেডিক্ট করা ডিফিকাল্ট। এই কারণে অনেক সময় দেখা যায় দুইটা টেম্পারেচার আমরা জানি না, যে ইঞ্জিনিয়ার আমি বুঝতে পারি না, বা গেস করতে পারি এর মাঝে হতে পারে, কিন্তু আমি বলতে পারবো না যে এক্সাক্ট এত হচ্ছে কি এক্সাক্ট। সেই ক্ষেত্রে এলএমটিডি অ্যাপ্রোচ দেওয়া যাবে। দুইটা টেম্পারেচার জানো না, ধরো চারটার মধ্যে দুইটা জানো, সেক্ষেত্রে কি এলএমটিডি অ্যাপ্রোচ দেওয়া যাবে? আমার কোশ্চেন, কে বলতে পারবা? আর দেওয়া গেলে কিভাবে করা যাবে? না স্যার, টেম্পারেচার চারটাই জানা লাগবে। হ্যাঁ, তো দেয়া না গেলে কিভাবে দেওয়া যেতে পারে? আমার কোশ্চেন এটা। So correction factor use করে কেন রাখ- কারেকশন ফ্যাক্টর আসবে কেন এর মধ্যে? কারেকশন ফ্যাক্টর তো অন্য কেস, সেটা যদি ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার হয়, মাল্টিপাস হয়, সেই ক্ষেত্রে, তাই না? দুইটা টেম্পারেচার জানো না, এখন তুমি যদি কোনো কিছু, তুমি ধরো ঢাকা থেকে তুমি যাবা গাবতলী যাবে, তুমি এখন রওনা দিচ্ছ ধরো ইয়া থেকে, তুমি তো অস থেকে রওনা দিচ্ছ পরে, তুমি রাস্তা চিনো না, তুমি কি বসে থাকবা? তোমাকে যদি আমি এখন বলি তোমাকে যাইতে হবে একটা জায়গায়, তুমি রাস্তা চেনো না, গুগল ম্যাপ নাই তোমার কাছে, কিভাবে যাবা তুমি? Anyone? নাকি স্যার বসেই থাকবা সারাদিন? লোকেশন হ্যাঁ, জিজ্ঞেস করে করে যাওয়া যাবে। জিজ্ঞাসা করে একটা হলো, জিজ্ঞাসা অল্টারনেটিভ। করে, আচ্ছা জিজ্ঞাসা করে বললাম, আরেকটা হলো ধারণা করে, তাই তো? আচ্ছা আমি জি এদিক স্যার। থেকে এদিকে গেলে ফার্ম গেট, আচ্ছা আগে ফার্ম গেট যাই, ধারণা করে, আচ্ছা ফার্ম গেট থেকে, তাই তো? ধারণা, ধারণা, এজিউম, ধারণা করে, কিন্তু বসে থাকা তো যাবে না। এজ এ ইঞ্জিনিয়ার তুমি যখন ডিজাইন করতে বসবা, তুমি জানো না টেম্পারেচার এক্সাক্ট মেজার করতে পারতেছো না, এই 80 তুমি মেজার করতে পারতেছো না, আমি জানতেছো না, তুমি ধারণা করতে পারো। তো তখন তোমাকে অ্যাজিউম করে আগাতে হবে। যদি এলএমটিডি অ্যাপ্রোচে দুইটা টেম্পারেচার না জানো, তোমাকে অবশ্যই ট্রায়াল অ্যান্ড এররে যেতে হবে। তোমাকে ধরে নিতে হবে আচ্ছা এটা হয়তো সত্য, তারপর তুমি অ্যানালাইসিস করলা, তারপর কিউ দিলা, চেক করলা, মিসম্যাচ হলো, আবার তুমি এটাকে কারেক্ট করলা, যে টিডিয়াস জব। হ্যাঁ, যেটা আইটারেশন লাগে এবং একটু ডিফিকাল্ট, এক্সেলে করা যায় ভেরি ইজিলি, বাট টেডিয়াস, সেই ক্ষেত্রেও আমাদের অপশন আছে। এলএমটিডি অ্যাপ্রোচ না ইউজ করা গেলেও আমাদের আরেকটা মেথড আছে, এফেক্টিভনেস এনটিইউ মেথড, আমরা ওইটা ইউজ করতে পারবো। তো আমি জাস্ট বলার উদ্দেশ্য যে এলএমটিডির জন্য চারটা টেম্পারেচার জানা মাস্ট, কোনো কারণে একটা না জানা থাকলেও প্রবলেমে ইনডাইরেক্টলি বের করে নিতে পারবা যদি তথ্য দেওয়া থাকে, আর যদি একদমই না দেওয়া থাকে একজন করে আগানো যেতে পারে। ঠিক আছে, কিন্তু বসে থাকা যাবে না আমাদের। আচ্ছা এটাই তাহলে এই প্রবলেমটা যেহেতু চারটা বের করে ফেলছি, তাহলে আমি এখন এইদিকে যদি 1 নম্বর দেই সেকশন, আর এটা 2 দিলাম, তাহলে T1 ডেল্টা T1 এইদিকে, ডেল্টা T2 এইদিকে, দেখো কত আসবে, 160 মাইনাস 80, 80, আর 20 মাইনাস 100, সরি 125 বড়, 125 মাইনাস 20, 100। এটা দিয়ে এখন এই যে এলিমেন্টটি ক্যালকুলেট করো, কত পাইলে? 92। এখানে এভারেজ টেম্পারেচার ডিফারেন্স 92, মোটামুটি অ্যাকুরেসির সাথে বলা যেতে পারে। সেটা ভেরিফাই করারও ওয়ে আছে, চাইলে তুমি কতগুলো ড্রিল করে এখানে থার্মোকাপল দিয়ে দিয়ে চেক করে করে দেখতে পারো, কাছাকাছি পাবো, এভারেজ কাছাকাছি পাবো, 92, 3, 5 এই রেঞ্জে পাবো। তো যাই হোক, যেহেতু এক্সপেরিমেন্ট করে এই থিওরিকেও ভ্যালিড করা হয়েছে, সো যাই হোক, এখন তাহলে এলএমটিডি যেহেতু পেয়ে গেছি, আমাদের বলছিল এরিয়া বের করতে, তাহলে কিউ সমান ইউ সারফেস এরিয়া এলএমটিডি বা ডেল্টা টি, যাই বলি না কেন, এটা পেয়ে গেলাম 92 কেলভিনে। নাও সারফেস এরিয়া আমি জানি না, আমি জানি ডায়ামিটার, এই ডায়ামিটারটা আমি জানি, ওরা বলে দিচ্ছে এত ডায়ামিটার করে বানাও। তো ঠিক আছে, ডায়ামিটার যদি জানি, সারফেস এরিয়া কি হবে, এটা কি ধরনের সারফেস এরিয়া হিট ট্রান্সফার আছে? কনভেকশন। তাহলে এই যে টোটাল টিউবের লেন্থ জুড়ে, তাহলে এটা কি লেখা যায়? সারফেস এরিয়াটা পাই ডি টুয়াইস পাই আর এল, তাই তো? কন্ট্যাক্ট এরিয়া, সারফেস এরিয়া বলতে কন্ট্যাক্ট, এই ফ্লুইডের আর এই ভিতরের ফ্লুইডের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে যে পাই ডিএল, আর ইউটা আমাদের দেওয়া আছে 650 প্রবলেম। এরকম কেসে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এত হতে পারে। তো ওইভাবে ফ্লুইড গুলোকে প্রেসারাইজ করে পাঠানো হয়েছে। সো আলটিমেট দেখো, এরিয়া বের হয়ে গেলে তুমি লেন্থটা বের করতে হবে, সেটাই এখানে করা হচ্ছে। খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের কিউ সমান ইউ এস ডেল্টা টি, এস সমান কিউ বাই ডেল্টা। তাহলে এরিয়া তুমি জানলা যে এত এরিয়া দিয়ে আমার টিউব ডিজাইন করতে হবে। তো ওরা বলছে ডায়ামিটার দাও 1.5, তাহলে লেন্থ কত আসতেছে?
108 মিটার। 108 মিটার লেন করে তুমি এখন নির্দেশনা দাও এজ এ ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারার ইঞ্জিনিয়ার অথবা টেকনিশিয়ান যে বানাবে সে এইভাবে তাহলে বানাবে। আর বানানোর পরে যদি এটা কোনো কারণে ইফিসিয়েন্সি কমে যায় বা ফল্ট হয়, এটা ড্রাইভার তোমার। তো এজ এ ইঞ্জিনিয়ার তোমার এখানে একটা বিগ রোল আছে। এটাই আমি বলার উদ্দেশ্য যে ডিজাইন পারফেক্ট হতে হবে। লেন্থ বললেই হবে না। লেন্থ তুমি বলতে পারো আমি 200 মিটার দিয়ে দিলেন, সমস্যা কি? এরিয়া বাড়বে, হিট ট্রান্সফার হবে, সমস্যা কি বলো তো? সমস্যা কি? 108 না দিয়ে আমি 200 মিটার দিলাম, আমি ডিজাইন করবো না, সময় নাই আমার। প্রবলেম কি হতে পারে কে বলতে পারবে? দুইটা মেজর প্রবলেম হতে পারে। স্যার একটা ম্যাটেরিয়াল কস্ট আর একটা হচ্ছে কনভেকশন এক সময় স্টেল হয়ে যাবে, তারপরে যে লাইন দুইটা আর কি, আর ডিফারেন্সটা থাকবে না। ডিফারেন্সটা থাকবে, ভেরি গুড। তুমি 1 মাস পাবা যে বলছো। আরেকটা কি? স্পেস লিমিটেশন আছে। তুমি একটা জায়গায় একটা জিনিস ফিট করবা, যেমন গাড়ির মধ্যে রেডিয়েটর, ওইটুকুই স্পেস, ওর মধ্যেই করতে হবে। ওখানে মাল্টিপাস টিউব না দিয়ে উপায় নেই। হ্যাঁ, এই সিঙ্গেল লম্বা রড তুমি নিয়ে যেতে পারবা, ওটাকে বেন্ড করলে তুমি অনেক দূর পর্যন্ত, অনেক অল্প জায়গার মধ্যে। সো স্পেস একটা বিষয় চিন্তা করতে হবে সবসময় যখনই তুমি যেখানেই যাও। আহ তারপরে হচ্ছে আর দুটা তুমি বলছো, ম্যাটেরিয়ালের একটা এক্সট্রা কস্ট যাবে, আমি গ্রেডিয়েন্টও পাবো না, ইফেক্টিভ লস হবে। ভেরি গুড যে বলছো। সো এই কয়টা মিলায় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে তাহলে পারফেক্ট ডিজাইন দরকার। উইথাউট ডিজাইন এটা এখন কোশ্চেন হলো, এই প্রবলেমটা না হয় এলএমটিডি দিয়ে করা গেছে, আমরা একটা যদি নাও জানি এটা এলএমটিডি ছাড়া করা যেতে পারে, সেই অ্যাপ্রোচ আমরা দেখবো এবং ওইটা দিয়েও দেখবো যে আমাদের সেম রিডিং আসে কিনা। সেটা আমি আগাবো সামনে। তার আগে একটু এই প্রবলেমটা দেখি। এই প্রবলেমটা কি ধরনের হিট এক্সচেঞ্জার? এটা কি হিট এক্সচেঞ্জার? নাম কি এই হিট এক্সচেঞ্জারের? প্যারালাল ফ্লো না কাউন্টার ফ্লো নাকি সিএলএম টিউব নাকি অন্য কিছু বলো? স্যার এটা ক্রস ফ্লো আর ক্রস ফ্লো, ভেরি গুড, ক্রস ফ্লো যে বলছে 1 মাস। ক্রস ফ্লো হিট এক্সচেঞ্জার, পারপেন্ডিকুলার ক্রস ফ্লো। সো এই ক্রস ফ্লোর ক্ষেত্রে এলএমটির অ্যাপ্রোচটা অত স্ট্রেট ফরওয়ার্ড না, আমরা দেখছি। কাউন্টার ফ্লো ধরে বের করতে হবে ইকুয়েশন দিয়ে, তার সাথে একটা কারেকশন ফ্যাক্টর গুণ করতে হবে। তো আমরা আসলে এই প্রবলেমটা ইন ডিটেলস আমরা কারেকশন ফ্যাক্টর দিয়ে করার চেষ্টা করব। তো প্রবলেম কি বলছে, একটা গাড়ি রেডিয়েটর, এটা অটোমোবাইল, এই যে লেখাই আছে দেখো উপরে অটোমোটিভ রেডিয়েটর, এবং এখানে ওয়াটার টু এয়ার, এই যে এয়ার ফ্লো, এয়ার মানে পোর হিট ট্রান্সফার করে এয়ার। সো এই যে টিউবের গায়ে এই যে ফিন লাগানো, সেগুলো কিন্তু ফিন, এগুলা ফিন। টিউব হচ্ছে এটা, ওই যে গাড়ি থেকে ইঞ্জিন থেকে হিট গুলাকে নিয়ে কুলেন্টে সেই টিউব দিয়ে পাস হচ্ছে, আর এয়ার যাচ্ছে বাতাসের এয়ার। তাহলে এইটা হচ্ছে আমরা ফিন দিয়েছি কেন, আমরা বলছি যে এয়ারের পোর এইচ হওয়ার কারণে আমাকে, কিন্তু সস্তা সহজলভ্য, ফ্রি অফ কস্ট, এই জন্য অনেকে এইচ ইউজ করে। আরেকটা লিকুইড দিয়েও এটা অ্যারেঞ্জমেন্ট করা যায়, যেটা এখন রিসেন্ট আসতেছে লিকুইড কুলিং তো এয়ার দিয়ে করলে সুবিধা, ওই ফিনটা দিতে হবে, স্পেস বেশি লাগতেছে, বাট তুমি ফ্রি অফ কস্ট পাচ্ছ। ওভারঅল কস্ট এস্টিমেট করে যদি কম হয় দেন এটা, এবং এটা যুগ যুগ ধরে আমাদের চলে আসতেছে এখন অনেক মডিফিকেশন হয়তো আসতেছে রিসেন্ট, লাইক লাস্ট 3-5 ইয়ার্স ধরো, বা 6-7 ইয়ার্স, 2010-12 পর থেকে অনেক লিকুইড কুলিং তুমি। হ্যাঁ, তো যাই হোক, এরকম একটা কেস আমাদেরকে বলছে যে হট ওয়াটার ইন্টার ইঞ্জিন থেকে পানি, ধরো পানি, কুলেন্ট তো একটু পানি না, কুলেন্টের প্রপার্টি একটু ডিফারেন্ট থাকে, অ্যান্টি আইসিং এজেন্ট দেওয়া থাকে, হ্যাঁ, যাতে ওটা ফ্রিজ না হয়, বিশেষ করে উইন্টার সিজনে। তো যাই হোক, 90 দিয়ে ঢুকতেছে ওয়াটারটা, আর এখানে বের হচ্ছে সে 65-এ। 65 না, আরো ইউজুয়ালি কম ঠান্ডা করা হয় তারপরে, কারণ সেটা আবার গাড়িতে যাবে, সার্কুলেট হবে, এরকম বিষয়টা। তো যাই হোক, এটা বলছে, আর এয়ার আসতেছে 20-এ, 40-এ বের হচ্ছে, এরকম একটা ঘটনা বলছে। ডিটারমাইন দ্য ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট অফ দ্য রেডিয়েটর বেসড অন দ্য। সো রেডিয়েটর গুলো, বিভিন্ন রেডিয়েটর তুমি কম্পেয়ার করবে, এই যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করে যদি বলতে পারো এটা থেকে ওইটা ভালো, ওইটা থেকে এটা ভালো, কম বেশি ওইটার উপর বেস করে তুমি বলতে পারবে এই রেডিয়েটর ভালো বা ওইটা ভালো। সো এটা একটা তোমার পরিমাপক, এটা দিয়ে তুমি পরিমাণ করতে পারো উইচ ওয়ান ইজ গুড অর ব্যাড। হ্যাঁ, তো আমাদের এই প্রবলেমটা দিলে আমরা ইনলেট আউটলেট বুঝে গেছি, আমাদের টেম্পারেচার গুলো 4টাই দেওয়া আছে। সো আমরা এলএমটিডি অ্যাপ্রোচটা এখানে দিতে পারবো, দিয়ে আমি বের করে আমি এটাকে ইয়া করতে পারবো, ওই যে কি বলে
এফ দিয়ে আমি এটাকে সলভ করার চেষ্টা করতে পারবো। তো আসো আমরা স্টেপ বাই স্টেপ আসি এখানে। এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের কিউ দেওয়া আছে। হ্যাঁ, আমাদের প্রথমে টার্গেট তো ইউ বের করা। তো ইউর ইকুয়েশন তো আমরা দেখেই আসছি, কিউ ইকুয়াল টু ইউ আই এ আই এল এম টি ডি অফ ক্রস ফ্লো। ক্রস ক্রস ফ্লো কাউন্টার না ক্রস, এই জন্য ক্রস লিখে দিলাম। ক্রস ফ্লো কাউন্টার ফ্লো সেম না, কাউন্টার ফ্লোর সাথে এফ ফ্যাক্টর গুণ করলে ক্রস ফ্লো এলএমটিডি পাওয়া যায়। যাই হোক, আমার এনার্জি ব্যালেন্স আমি দেখো কিউ ইকুয়াল টু এমসিপি ডেল্টা টি, আমি মাস ফ্লো রেট জানি একটা, আমার বলে দিচ্ছে এখন আই গেস ওয়াটার বাই আর, যাই হোক এই যে 0.6 ওয়াটারের দেওয়া আছে মাস ফ্লো রেট, ওয়াটারের সিপি কনস্ট্যান্ট ভ্যালু 4200। বা তোমরা চাইলে এই সিপিটা 4200 ইউজ করতে পারো, অথবা তুমি চাইলে ওই যে ওয়াটারের 90 আর এই যে 65, আমরা মনে আছে ল্যাবে বলছিলাম ফিল্ম টেম্পারেচার, ইনলেট টেম্পারেচার যোগ আউটলেট টেম্পারেচার ভাগ 2, এরকম দিয়েও আমরা প্রপার্টি নিতে পারি। এখানে ফিল্ম টেম্পারেচারের প্রপার্টি যে 77 হচ্ছে ওয়াটার টেম্পারেচার। আচ্ছা আমরা চার্টে যাই, চার্টে যে 77-এর জন্য এই কে সিপি ভ্যালু, তো বইতেও চার্ট আছে, তোমরা দেখতে পারো বই পিছন দিকে। হ্যাঁ, অথবা তুমি 42 ইউজ করতে পারো, দ্যাটস ফাইন, নট সিগনিফিকেন্ট ডিফারেন্স। তো আমরা করে আমরা এই যে টেম্পারেচার ডিফারেন্স ওয়াটার দিয়ে আমরা এত কিলোওয়াট, তো এটা পেয়ে গেলাম, আমি কিউ জানি। এরিয়া আমি জানি, কারণ আমার আসলে টিউবের ডাইমেনশন বলে দিচ্ছে প্রবলেম। দেখো টিউবের ডাইমেনশন বলে দিচ্ছে যে 0.5 সেন্টিমিটার ডায়ামিটার আর লেন্থ হচ্ছে 65, এক একটা টিউবে এরকম আছে 40টা টিউব। লেন্থ যদি জানি আর ডায়ামিটার জানি আমি, তাহলে একটা টিউবের লেন্থ আমি বলে দিতে পারি, এই ক্রস সেকশনাল এই সারফেস, সরি ক্রস সেকশনাল সারফেস এরিয়া আমি ক্যালকুলেট করতে পারি পাই ডিএল দিয়ে। এই যে পাই ডিএল এরিয়াটা আমি ক্যালকুলেট করে ফেলবো। তাহলে ইউআই সমান কিউ বাই এ ওয়ান এফ। তাহলে তুমি দেখো কিউ জানি, এ জানি, তাহলে আমার দরকার হচ্ছে ইউ, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তাহলে আমাকে জানতে হবে কি এলএমটিডি। তবে এলএমটিডি যেহেতু এটা ক্রস ফ্লো, কাউন্টার ফ্লোর সাথে গুণ করতেছে কারেকশন ফ্যাক্টর, তাহলে কাউন্টার ফ্লোর এলএমটিডি কত, আসো আগে এটা দেখে আসি। তাহলে এই যে কাউন্টার ফ্লো এলএমটিডি ইকুয়েশন, ডিটেইল সলিউশন কিভাবে বের করা যায় কাউন্টার ফ্লো। আসো আমরা একটু যদি দেখি এটা মিলানোর চেষ্টা করি, যে একটা সাইডকে ধরে নিব, আরেকটা সাইডকে, একটা সাইডকে ইনলেট ধরে নিব, একটা সাইডকে আউটলেট ধরে নিব। তো ধরো আমরা এটাকে কিভাবে বলি, ধরো এটা ছবি স্কিমেটিক দেখায়, আমাদের এটা যাচ্ছে হচ্ছে 90 থেকে এটা হয়ে যাচ্ছে 65, হ্যাঁ, আর এয়ার ঢুকতেছে 20-এ, এদিক দিয়ে 20-এ ঢুকতেছে, কাউন্টার ফ্লো ধরছে কিন্তু খেয়াল দেখো এরো এইদিকে, আর এটা শেষ হচ্ছে 40। এই এই হলো তোমার কনসেপ্ট, এইটুকু একটু এঁকে নিতে হবে। এখন কি ডেল্টা টি ওয়ান যে কোনো এক সাইডে, তো এটা এই যে আমরা এই সাইডটা নিলাম, যেটা বেশি ওটা আগে নিলাম, 90 মাইনাস 40 50। ডেল্টা টি টু কত হবে 65 মাইনাস 20 45। তো ডেল্টা টি ওয়ান জানো, ডেল্টা টি ওয়ান টু জানো, ইকুয়েশনে বসাও, ইউ উইল গেট 47.6 যদি এটা কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার হতো। এখন এটা তো আমাদের ক্রস ফ্লো, তাহলে আমাদের কারেকশন ফ্যাক্টরের বিষয়টা চলে আসতেছে। এখন মিক্স না আনমিক্স, এটা একটা ইস্যু আছে, কে বলতে পারবে এটা কি মিক্স কন্ডিশন না আনমিক্স? Mixer. পুরাটা আনমিক্স, তোমরা একটু দেখো এখানে কি মনে হচ্ছে আনমিক্স, বোথ ফ্লুইড কি আনমিক্স, লেখাও আছে আনমিক্সড, এই যে লেখা আছে আনমিক্সড। কেন আনমিক্সড? এই টিউবে ফ্লুইড এই টিউবেই চলে যাচ্ছে, আর এই এয়ার দিয়ে যেটা দুই ফিনের মাঝে যে এয়ার চলে যাচ্ছে সে চলে যাচ্ছে, বোথ ফ্লুইডস আনমিক্সড। So transverse flow করবে না। এই যে ট্রান্সভার্স, এই যে পারপেন্ডিকুলার, হ্যাঁ ট্রান্সভার্স বলতেছি, এইখানে এই টিউবে যে ওয়াটার আছে সেটা এই টিউবের সাথে মিশতেছে না, সেটা এয়ারের সাথেও মিশতেছে না। আবার এই দুই ফিনের মাঝে যে এয়ার আছে সেটা কি ওই পাশের এয়ারের সাথে মিলতেছে, তা তো মিলতেছে। সো বোথ ফ্লুইডস আনমিক্সড। আমি ফিন যদি সরাই দিতাম তাহলে কি হতো বলতো, ফিন নাই বলে ধরো, স্যার যে এয়ারটা পাস করছে হ্যাঁ ওটা মিক্স হয়ে যায়। মিক্সড হয়ে যেত, এক্স্যাক্টলি, তখন হয়তো মেয়ার মিক্সড, এই যে এখানে আনমিক্সড না হলে মিক্সড, তখন বলতাম ওয়ান ফ্লুইড মিক্স, ওয়ান ফ্লুইড আনমিক্সড। এই জন্যই তো তোমাদের চার্ট দেখালাম, চার্ট গুলার নিচে পড়তে হবে, খেয়াল করো এই যে চার্ট,
সিঙ্গেল পাস উইথ বোথ ফ্লুইডস আনমিক্সড, আবার সিঙ্গেল পাস উইথ ওয়ান ফ্লুইড মিক্সড, ওয়ান আনমিক্সড। এরকম ইউজুয়ালি ওয়ান আনমিক্সডই থাকে, টিউবটা কখনো মিক্সড হয় না। এয়ারটা হয়তো মিক্সড হতে পারে ফিন লাগালে, নাহলে আনমিক্সড হতে পারে। তো এই জন্য এই দুইটা চার্ট আছে অ্যাভেলেবেল, এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। এবং আমরা তাহলে কোনটা সি ইউজ করবো, আমাদের এই চার্টটা লাগবে। বোঝা গেছে কেন এটা? বোথ ফ্লুইড আনমিক্সড। সো এই চার্টের বের করতে গেলে পি জানতে হবে, আর জানতে হবে। এই T1 T2 কি বোঝায় বলো তো? এই T1 কি বোঝাচ্ছে? ইনলেট টেম্পারেচার, T2 আউটলেট টেম্পারেচার। আবার স্মলার T1 ইনলেট টেম্পারেচার, আউটলেট, দুইটা ডিফারেন্ট ফ্লুইড বলে এই স্মল ক্যাপিটাল সাইন গুলা ইউজ করা হয়েছে। ঠিক আছে, বোঝা যায়? তো আমরা এগুলো ইউজ করে এখন এই যে আমাদের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমরা দেখি আমাদের 20 টেম্পারেচার ইনলেট ঢুকতেছে, তো আমরা এটাকে T1 দিতে পারি, এটাকে T2 দাও। একের নিচে হবে, এই পি আর এর ভ্যালু একের নিচে হবে, ওইভাবে তোমাকে T1 T2 সিলেক্ট করতে হবে। তো আমাদের T1 20 দিলাম আমরা, আর T2 40, আর আমাদের এই যে আরেকটা কি স্মলার T1 এই 90, আর T2 65। এই ভ্যালু নিয়ে ক্যালকুলেট করতে হবে। কোনটা কি স্মল লার্জ ধরবা ডিপেন্ড করে, এইটা যেন একের বেশি না হয়। পি আর এর ভ্যালু অলওয়েজ লেস দেন 1। এই যে এখানে দেখো তোমরা লেস দেন, এইভাবে তোমাকে কনসিডারটা করতে হবে। এখন লেস দেন 1 দেখো, পি পেয়েছি 0.36, তাহলে আসো গ্রাফে পি 0.36, পি কোথায় আছে? এক্স এক্সিসে, এক্স এক্সিসে। তাহলে 0.36, এটা 0.3, এটা 0.3, আমরা এটা হচ্ছে আর, এই যে এটা হচ্ছে আর 0.4, আমরা এটা হচ্ছে 0.2, এটা 0.3, এটা 0.4, এটা 0.35। আমরা ভার্টিক্যাল একটা লাইন টানবো। আর আর এর ভ্যালু দেখো আমাদের কত আসছে, আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আর এর ভ্যালু আসছে দেখা যাচ্ছে 0.8, এই যে 0.8। তাহলে আর 0.8 কোনটা? এই যে এটা 0.8, এই যে এই লাইনটা খেয়াল করো। আমি আরেকটা কালার ইউজ করতেছি, দেখো 0.8, 0.8, এই গেল, এই গেল, এই যে দুইটা কাট করি, দেখা যায় এই কাট থেকে এখন কত আসে এফ এর ভ্যালু অ্যারাউন্ড, বলো তো? কারেকশন ফ্যাক্টর 0.97 0.97, বা তুমি করবা যখন গ্রাফে হাতে কলমে, তুমি একটু কম পাইতে পারো, 0.94, 0.95 এরকম দিলেও হবে, ভুল না। হিউম্যান এরর ইজ দেয়ার, একজন গ্রাফ একটু ইয়া করবে, এটা ইয়া করবে, ইন্টারপোলেশনের বিষয় আছে। মেন কথা যেটা বলার উদ্দেশ্য, এই দুইটা ডাইমেনশনের উপর বেস করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তবে হ্যাঁ 0.7 নিলে হবে না, দেখো 0.7 কিন্তু অনেক কম। সো 0.97 ইন্টু 47.6, এই পেয়ে গেলাম আমাদের হিট ট্রান্সফার অপশন 3341। এই কন্ডিশনে এই রেডিয়েটর, আরেকটা গাড়ি রেডিয়েটর ধরো 3500, দ্যাট ইজ মাচ বেটার দেন দিস। তুমি এমন কোন ডিজাইন করলা, সেম টিউবের ডাইমেনশন কম বেশি করে, যাই হোক করে টুরে তুমি দেখলে আরো বেশি পাচ্ছ, তাহলে আরো বেটার। এই জন্য অপটিমাইজেশন, ডিজাইন মানে অপটিমাইজেশন, এগুলোকে মাথায় রেখে ডিজাইন করতে হবে। সো এটা একটা প্রবলেম আমরা দেখলাম, কাউন্টার ফ্লো, ক্রস ফ্লো প্রবলেম, কিন্তু কাউন্টার ফ্লো এলএমটিডি দিয়ে সলভ করা সম্ভব। এর আগে একটা আমরা প্রবলেম দেখলাম, এটা হচ্ছে প্যারালাল, এটা কাউন্টার ফ্লো, কিন্তু এটা যেহেতু কাউন্টার ফ্লো হিট এক্সচেঞ্জার, এখানে ক্রস ফ্লো কারেকশন ফ্যাক্টর আসে নাই। তোমাদের বুঝতে হবে কখন কারেকশন ফ্যাক্টর আসবে, কখন আসবে না। এইবার আসো ওই কেসগুলা, যখন আমরা টেম্পারেচার সব জানি না, 4টা টেম্পারেচার, 2টা জানি, 3টা জানি, 4টা জানি না, সেরকম কেসে এলএমটিডি বের করা যায় না, গেস করে আগাইতে হয়, যেটা অনেক টাইম কনজিউমিং, সময় নষ্ট। তো সেই ক্ষেত্রে আরেকটা অ্যাপ্রোচ আমাদেরকে দেওয়া হয়েছে, রিসার্চ করে করা হয়েছে, এবং সেটা দেখো 1955 সালে কেইস এন্ড লন্ডন দুইজন, এরা হচ্ছে পায়োনিয়ার হিট ট্রান্সফারে, হিট এক্সচেঞ্জার ডিজাইনে। এই দুইজনের বই আছে, অনেক বুক আছে, বা রিসার্চ পাবলিকেশন অনেক। তো এরা একটা মেথড বলেছিল, সেই দেখো কত সালে, আমাদের জন্ম হয় নাই, বাট স্টিল এটা ইফেক্টিভলি ইউজ হয়, কারণ এটা ভ্যালিডেটেড, অ্যাপ্রোচটা মিলে যায়। দেখবা একটু আগে আমরা একটা প্রবলেম সলভ করছি কিছুক্ষণ আগে, খেয়াল করো, এই যে লেন বের করলাম 108, তাই তো?
আমরা এই প্রবলেমটাই ওই অ্যাপ্রোচ দিয়েও করবো, দেখবো আমাদের রেজাল্ট 108 আসে। ভেরি মাচ অ্যাকুরেট, ভ্যালিডেটেড, ওয়েল মডেল এবং ওয়াইডলি থ্রুআউট দ্য ওয়ার্ল্ড হিট এক্সচেঞ্জার ডিজাইন যারা করে কেস লন্ডনের মেথড ছাড়া ইউজ করে, এটা ইউজ হচ্ছে। তবে মডিফিকেশন করে করে ডিজাইন করে তুমি এখানে প্যারামিটার নিয়ে তুমি ক্রস প্লে করার অপশন আছে তোমার, সেগুলো তুমি করতে পারো। তো যাই হোক, আমাদের বেসিকটা এখানে আমরা একটু দেখি। তো আমাদের ঘটনা যেটা, এটা ওই যে আমরা হিট ফিনে যেমন আমরা ইফেক্টিভনেস টার্মটা আনছিলাম, মনে করে দেখো, সেই রকম আমরা কি বলে হিট এক্সচেঞ্জারে ইফেক্টিভনেস, তবে এদের ইফেক্টিভনেস এর ডেফিনেশন আর ওইটা ডেফিনেশন কি সেম? খেয়াল করো তো, ফিনের ইফেক্টিভনেস এর ডেফিনেশন কি ছিল মনে আছে কারো? স্যার ফিনের এফেক্টিভনেস ছিল হচ্ছে ফিন ছাড়া আর ফিন সহ ফিন কি ছাড়া ডিফারেন্স ফিন সহ, ভেরি গুড ভেরি গুড। আর এটা কি, এটার ইফেক্টিভনেস এখানে ছাড়া টাড়া নাই, এখানে হলো ম্যাক্সিমাম হিট এক্সচেঞ্জার কতটুকু হিট ট্রান্সফার করতে পারতো আর অ্যাকচুয়াল কতটুকু করতেছে, সেইটা মানে অ্যাকচুয়ালটা উপরে ম্যাক্সিমামটা নিচে, যেটা কার সাথে মিলতেছে, ফিনের কোনটার সাথে মিলতেছে বলো তো, কোন প্যারামিটারের সাথে? ফিন ডিজাইনের কে বলতে পারবা? 1 মার্কস। এফিসিয়েন্সি স্যার, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি, এক্সেলেন্ট। তবে এফিসিয়েন্সি কি এক্সাক্ট এইটা এক্সপ্রেশন? না স্যার, এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ এটাই তো স্যার এই ছিল। ধরন এই প্যারামিটার গুলা, তাই তো? জি সেটাই, স্যার, জি স্যার। ঠিক আছে, গুড গুড, তুমি 1 মার্কস পাবা এফিসিয়েন্সির সাথে রিলেট। সো যাই হোক, হিট এক্সচেঞ্জারের যেটাকে আমরা ইফেক্টিভনেস বা ডিফাইন করছি, ফিনে ওইটাকে এফিসিয়েন্সি। সো এটা ডিপেন্ড করতেছে, সবসময় যে এক হবে সবকিছু তা না, বাট এটা কি বলতেছে, কতটুকু হিট ট্রান্সফার অ্যাকচুয়ালি রিয়েলি হচ্ছে আর কতটুকু হওয়া পসিবল ছিল ওখানে, সেটা বেশি। তো এটাকে আমরা কিউ অলরেডি এই ইকুয়েশন করছি, কিউ ইকুয়াল টু এমসিপি ডেলটি। আর এমসিপিটাকে আমরা আরেকটা টার্ম দিয়ে ডিফাইন করতে পারি, ক্যাপাসিটি রেশিও সি। ঠিক আছে, এটা একটু মাথায় নাও, ক্যাপিটাল লেটার সি। এমসিপি হলো মাস ফ্লো রেট ইনটু স্পেসিফিক হিট, আর এই সি হচ্ছে ক্যাপাসিটি রেশিও অফ ফ্লুইড। এটা যদি হট ফ্লুইড হয় ক্যাপাসিটি রেশিও অফ হট ফ্লুইড, এটা যদি কোল্ড ফ্লুইড হয় আমরা কোল্ড। এই জন্য এই যে দেখো সিসি এই টার্মটা আমরা ইউজ করতেছি। এখন ম্যাক্সিমাম হিট ট্রান্সফার হওয়া সম্ভব কত দূর বলো তো? ধরো এই যে তোমার এখানে একটা কেস, 130-এ টেম্পারেচার হট ফ্লুইড ঢুকতেছে আর কোল্ড হচ্ছে 20, তাই তো? তো এদের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স কত হচ্ছে? এখন ধরো ধরো ফর এক্সাম্পল, এখানে কি ঘটনা ঘটতে পারে, এ 130-এ ঢুকতেছে, এ 20-এ ঢুকতে, এর 130 কি কমে যাবে হট যেহেতু সে, আর ওটা যেহেতু কোল্ড, কমে কত হতে পারে? কম হবে, 130 থেকে কম হবে, কত হবে? ধরলাম 125 ধরলাম। আর এর হলো 20, এ বাড়বে, এ বেড়ে কত হইতে পারে ম্যাক্সিমাম? 50, 60, ওটা 70, 80 আমি জানি না, বাট 1 ডিগ্রি হলেও বাড়বে, এটুকু আমি শিওর। আমি ধরলাম এই হলো 25 ফর এক্সাম্পল, তোমাদের বলতেছি। তাহলে এখন এই জায়গায় এই 4টা টেম্পারেচার, যেটা এই 4টা টেম্পারেচারের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্সটা কোথায়, কোন দুইটা ফ্লুইডের মধ্যে? খেয়াল করো, কোন দুইটার মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার ডিফারেন্স? এই জায়গায়, এখানে এখানে ম্যাক্সিমাম টি, টি ম্যাক্স। কোন দুইটা বিয়োগ করলে টি ম্যাক্স পাবা এখানে? স্যার কোল্ড ইন আর হট ইন। এক্স্যাক্টলি, গুড। কোল্ড ইন হট ইন যদি বিয়োগ করি, এটা ম্যাক্সিমাম পসিবল সম্ভব 110 ডিগ্রি, তাই তো? 130 - 20, যেটা বাস্তবে কি আসলে সম্ভব? তোমাদের কি মনে হয় হট ফ্লুইড যেই টেম্পারেচারে যাবে আর কোল্ড ফ্লুইড এদের মধ্যে ম্যাক্সিমাম ডেল্টা টি বজায় রাখা সম্ভব হয়? আমাদের না থার্মাল স্যার, রেজিস্ট্যান্স ট্রান্সফার হয়ে আছে, যাবে। হ্যাঁ আমাদের থার্মাল রেজিস্ট্যান্স আছে, এখানে কনভেকশন রেজিস্ট্যান্স আছে, এখানে কনভেকশন আছে, এখানে ওয়ালে আমরা দেখছি থার্মাল কন্ডাকশন রেজিস্ট্যান্স আছে। সো ইন রিয়েল লাইফ এটা সম্ভব না। 110 করে আমি যদি মেনটেন করতে পারতাম তাহলে আমি সর্বোচ্চ ইফেক্টিভনেস পেতাম। তো যেহেতু পারি না, আমাদের কারণগুলো আছে, আমরা কিছুটা কম পাই, সেই জন্য চলে আসছে অ্যাকচুয়াল ঘটনা। তাহলে অ্যাকচুয়ালি কত, আর ম্যাক্সিমামটা ইমাজিনারি, যেটা ঘটতে পারতো হয়তো বা হইতো, সেইটা হইলে তখন ডেল্টা টি ম্যাক্স হয়তো এইটা, টি হটের ইনলেট মাইনাস টি কোল্ডের ইনলেট। তখন কিউ ম্যাক্সটা কি এভাবে ডিফাইন করা যেত না? দেখো তো, কিউ ম্যাক্স সমান হটের ইন মাইনাস এটা, আর এমসিপি, এমসিপি ইন্টু ডেল্টি। এমসিপি আমি কোনটা নিব? মিনিমাম ক্যাপাসিটির ফ্লুইড। কেন মিনিমাম ক্যাপাসিটির ফ্লুইড নিব বলো তো?
কারণ ওর টেম্পারেচার রাইজটা সবচেয়ে বেশি পেরি, এইটা যখন মিনিমাম হবে এটাই তো ম্যাক্সিমাম হবে, দিয়ে কনস্ট্যান্ট থাকবে, ওর টেম্পারেচার রাইজটাই বেশি হবে মিনিমাম ক্যাপাসিটি। এই জন্য এইটা হচ্ছে আমাদের কিউ ম্যাক্সের ইকুয়েশন, আর কিউর ইকুয়েশন এইটা রিয়েল লাইফ ইকুয়েশন। এই দুইটাকে যদি এখন রিলেট করে ইফেক্টিভনেস এর সাথে আনি, আর আগে ওই যে কিছুক্ষণ আগে দেখো আমরা এলএমডি আজকে এলএমটির এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম, খেয়াল করে দেখো, এই যে ইন্টিগ্রেশন করলাম তো কিছুক্ষণ আগে, যেগুলো করলাম না, এই যে এই জিনিসগুলোকে যদি একটু আনি, এনে তুমি যদি একটু সলভ করার চেষ্টা করো, ওই জিনিসটাকে আমরা এনেছি, এই যে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে ওই যে আমরা করেছিলাম না, এই ইকুয়েশনটা আমরা করেছিলাম কিছুক্ষণ আগে ডিরাইভ করেছি। দেখো ওই যে 1 মাস ফ্লো রেট প্লাস 1 মাস ফ্লো রেট, কোল্ড ফ্লুইড হট ফ্লুইড, মাস ফ্লো রেট কে আমরা সি দিয়ে ক্যাপাসিটি রেশিও দিয়ে রিপ্লেস করতে পারি, কোল্ড হলে কোল্ড, হট হলে হট। খেয়াল করে দেখো, সেই রিপ্লেসমেন্টটা করে আমি যদি কমন নিয়ে দুই একটা লাইন করি, বইতেও দেখবা দেওয়া আছে, তুমি আলটিমেট যেটা আমার বলার উদ্দেশ্য, এই জিনিসগুলো যদি এডিট করো বা তুমি যদি করো আর কি, করলে তুমি এই যে এই এক্সপ্রেশনটা পাও। হ্যাঁ, পিডিএফ করার কারণে আমাদের এটা ঢাকা পড়ে গেছে। এই যে এটা দেখো পিডিএফ করার পরে, যাই হোক এই যে এইটা আসবে, তোমরা বাসায় দেখো দুইটা লাইন করে, এইটা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই জিনিসটা ডিরাইভ করবা, প্লাস আরেকটা জিনিস ডিরাইভ করবা, এটা তো প্যারালাল ফ্লোর ক্ষেত্রে, দেখো এটা প্যারালাল ফ্লোর ক্ষেত্রে, আর যদি কাউন্টার ফ্লো ধরো সেই ক্ষেত্রে কি, সরি কি লেখা, প্যারালাল ফ্লো, ঠিক, এই যে প্যারালাল, খেয়াল করে দেখো প্যারালাল, তাহলে প্যারালাল ফ্লোর ক্ষেত্রে আমি প্যারালাল ফ্লোর এক্সপ্রেশন ইউজ করছি, কাউন্টার হলে কাউন্টারটা, চেঞ্জটা কোথায় হবে কেউ বলতে পারবা? সেম এক্সপ্রেশনই আগায় যাওয়া যাবে, চেঞ্জটা কোথায় হবে? চেঞ্জটা কোথায় হবে? ডিরেকশন যেহেতু চেঞ্জ হবে প্লাস মাইনাস হবে। টেম্পারেচার, টেম্পারেচারের চেঞ্জ, না না প্লাস মাইনাস না, এই যে টেম্পারেচারের চেঞ্জটা, ওই যে হট কোল্ডের যে ইস্যুটা, হ্যাঁ এই যে এই জায়গায় চেঞ্জটা হবে, এই জায়গাটা করবা, এটুকু আমি আর বললাম না, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, যে করবা আমাকে ইমেল করবা, বোনাস মার্ক দেবো, কিন্তু ইন ডিটেলস থাকতে হবে, ইন ডিটেলস। প্যারালাল ফ্লোর ক্ষেত্রে করবা, কাউন্টার ফ্লোর ক্ষেত্রে। এক সপ্তাহ টাইম দিলাম, নেক্সট ক্লাসের আগে করো, এক সপ্তাহ বা নেক্সট ক্লাস আমাদের নেক্সট উইকে, আই গেস মানডে তোমাদের বা টুইসডে, তার আগে করো, করে আমাকে ইমেল করে রেখো, ইন ডিটেলস লাইন বাই লাইন থাকলে আমি 2 মার্কস করে বোনাস দিই, কাউন্টার ফ্লোর জন্য 1 মার্কস, প্যারালাল ফ্লোর জন্য 1 মার্কস, এই মার্কস তোমাকে হেল্প করবে। তো যারা শুনতেছো না তারা সাফারার শুনো, প্লাস বইটা দেখবা, স্টেপ বাই স্টেপ বইতে আছে, বাট ইন ডিটেলস নাই, আমি ইন ডিটেলসটা চাচ্ছি। হ্যাঁ, আর স্লাইডে এটা আসলে ওই পিপিটি থেকে পিডিএফ করার সময় হয়তো একটু 19-20 হয়ে গেছে এই জিনিসগুলা, হ্যাঁ বাট বইতে আছে, ঠিক আছে। তো যেটা বলার উদ্দেশ্য আসলে ওই দুইটা ইকুয়েশন দিয়ে কিছু সরল করলে আলটিমেট তোমার এই জিনিসটা চলে আসবে, এই জিনিসটাই আমার ইম্পর্টেন্ট। এইটা কি করতেছে, ইফেক্টিভনেস এর সাথে দেখো আমাদের একটা রিলেশন আছে, সি মিনিমাম মানে ক্যাপাসিটি রেশিও, এইটা সি মিন বাই সি মিন, এটাকে আবার সি দিয়ে ডিফাইন করা যায়, ক্যাপিটাল সি। আর এটার উদ্দেশ্য কি, এইটা হলো মেইন ইউএস, ইউএস কত সারফেস এরিয়া করা যাবে একটা পার্টিকুলার ইফেক্টিভনেস এর জন্য, আমি ফ্লুইডের স্পেসিফিক রেশিও জন্য তুমি কত সারফেস এরিয়া দিবা। তো অলরেডি এগুলো নিয়ে রিসার্চ হয়ে গেছে অনেকদিন আগে থেকেই, এবং হওয়ার কারণে ফিল্ডটা বেশ ডেভেলপ, এবং এখানে তোমার যেটা আছে অপশনটা দেখো, এই যে এই জায়গাটা, এইটাকে আমরা বলতেছি নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, এইটু এনটিইউ, এই জন্য মেথডের নাম আসছে এপসাইলন এনটিইউ মেথড, নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, কত ইউনিট ট্রান্সফার তোমার হিটে টিউব দেওয়া লাগবে, এই যে এস সারফেস এরিয়া স্টেট, তো এনটিইউ ইজ প্রপোর্শনাল এস, যত সারফেস এরিয়া দেবা এনটিইউ তত বাড়বে। নাম্বার অফ ট্রান্সফার ইউনিট খুব বেশি হলে কস্ট অনেক বেড়ে, হ্যালো
এটা লগ আউট হয়ে গেছে জুম থেকে। শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. আচ্ছা, রেকর্ড হচ্ছে। Let's check. হ্যাঁ, ঠিক আছে। আমি যেখানে ছিলাম আর কি, তো দেখো নাম্বার অফ ট্রান্সফার ইউনিট, এটা একটা ইস্যু রয়ে গেল। আরেকটা ইস্যু হচ্ছে এইটা, ক্যাপাসিটি রেশিও সি মিনিমাম, সি ক্যাপাসিটি অফ হট ফ্লুইড, মিনিমাম ফ্লুইড আর ম্যাক্সিমাম। এই দুইটা করলে তাহলে এটার জন্য দেখো এই যে অলরেডি আমাদের দেওয়া আছে। তো ডিজাইনটা বেশ ইউজার ফ্রেন্ডলি হবে তোমার জন্য। কেন? এই দেখো, যদি ডাবল পাইপ প্যারালাল ফ্লো হয়, আমাদের আগে একটা প্রবলেম সলভ করছিলাম, প্রবলেম 2, এই যে আজকে, সেটা আমাদের কি ছিল খেয়াল করে দেখো, প্যারালাল ফ্লো, এই সরি কাউন্টার ফ্লো, এটার সাথে যাচ্ছে এই মেথডটা, এই ইকুয়েশনটা। তো ইকুয়েশন গুলো অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে যত ক্রস ফ্লোর দিকে যাচ্ছ, যত কাউন্টার ফ্লোর দিকে যাচ্ছ, ওয়ান শেল পাস দেখো। বাট এই ইকুয়েশন হেল্প করবে, তুমি ডিজায়ার্ড ইফেক্টিভনেস এর জন্য তুমি সি পাবা, তুমি এনটিউ পাবা। তোমার সি জানো, সি আসলে আমাদের কন্ট্রোলে আছে। কেন কন্ট্রোলে আছে? সি এর ডেফিনেশন কি? সি মিনিমাম বাই সি ম্যাক্সিমাম, খেয়াল করো। আর সি মিনিমাম কি? এমসিপি। তো তুমি ফ্লো রেট তোমার কন্ট্রোলে, তুমি পাম্প অন করে কম বেশি করে কন্ট্রোল করতে পারো। ফ্লুইড তুমি চুজ করতে পারো, ওয়াটার, তুমি অ্যালকোহল, যে কোনো ফ্লুইড, সেই অনুযায়ী সিপি চেঞ্জ হবে। তাহলে এটা তোমার হাতে আছে। তার মানে এটাও তোমার হাতে, এটাও হাতে, তার মানে আলটিমেট সি তোমার হাতে আছে। এফেক্টিভনেস তুমি চাবা যত ভালো এফেক্টিভনেস বানানো যায়, তো 90% বা 0.9, ধরো একের কম, যেহেতু 0.9 ইফেক্টিভনেস চাও, ধরো তুমি এরকম চাচ্ছ। তাহলে এই দুইটা ভ্যালু নিয়ে তুমি যদি এখানে চলে যাও, তুমি কিসের ভ্যালু বের করতে পারো? ধরো তুমি ক্রস ফ্লো ডিজাইন করবে, বোথ ফ্লুইড আনমিক্স, এরকম একটা হিট এক্সচেঞ্জার তুমি ডিজাইন করতে চাচ্ছ। তাহলে এই দুইটা ভ্যালু নিয়ে যদি তুমি এই ইকুয়েশনে যাও, আননোন কি থাকতেছে বলো? হ্যালো, শোনা যায়? সি এর ভ্যালু এবং এফেক্টিভনেস ভ্যালু নিয়ে যদি তুমি ইকুয়েশনে যাও, তাহলে আননোন কি থাকতেছে? কে বলবা? 1 মাস দেই। ধরো এই এনটিইউ ইকুয়েশনে, স্যার, হ্যাঁ কি কি? এনটিইউ স্যার। এনটিও, এক্সেলেন্ট, গুড, 1 মার্ক এনটিও। তাহলে দেখো, এনটিউ মানেই তুমি কি জানতেছো? তুমি আলটিমেট জানতেছো এইটা। তা আমাদের সি মিনিমাম তোমার জানা, তুমি ইউ আর এস এর গুণফল জানতে পারতেছো। তাহলে এখন তুমি সারফেস এরিয়া ওইভাবে কম বেশি করতে পারো। তুমি ফ্লুইড যখন চুজ করবা, তোমার ইউটাও মোটামুটি সিলেক্ট হয়ে যাবে, ইউএস তোমার হাতে তখন থাকবে, কয়টা সারফেস এরিয়া দিয়ে কত টিউব। সো হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হেল্প হবে, এবং ওই যে তুমি ইফেক্টিভনেস যেটা ডিজায়ার করছিলা 0.9, ওইটা তুমি মেনটেন করে ডিজাইন করতে পারবে। সো এই ইকুয়েশনটাকে, এই ইকুয়েশন গুলোকে আবার প্লট করা হয়েছে এখানে ইউজার ফ্রেন্ডলি করার জন্য, কারণ গ্রাফ দেখে আমাদের ইজি হয়। এই ইকুয়েশন তোমার বসায় ক্যালকুলেটারে, ইট উড বি হার্ড জব। হ্যাঁ, এটা তুমি এখন বসাও ক্যালকুলেটার, 2-4 মিনিট লাগবে, তোমার 5 মিনিট লাগবে ক্যালকুলেটার। বেস্ট হলো এগুলাকে প্লট করা হয়েছে। এই যে এইটা প্লট করা হয়েছে বিভিন্ন কেসের জন্য। তুমি জাস্ট এখান থেকে ইফেক্টিভনেস জানো কত পার্সেন্ট, তুমি সি মিনিমাম বাই সি ম্যাক্স যদি জানো, তুমি এখান থেকে তুমি নাম্বার অফ ট্রান্সফার ইউনিট বের করতে পারো। তুমি নাম্বার অফ কথা, তুমি যে কোনো 3টা ভেরিয়েবল তুমি যদি জানো, এই 3টা যে কোনো 2টা জানো, আরেকটা এখান থেকে তুমি বের করে আনতে পারবে। তবে তোমাকে সিলেক্টিভলি চুজ করতে হবে খুব কেয়ারফুলি। যেমন ধরো ফর এক্সাম্পল, তোমাকে আমি বললাম তুমি একটা শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার, যেটা 2 শেল আছে এবং টিউব অনেক বেশি, 4-8 এভাবে আছে, তুমি কোন কার্ভটা নিবা? এটা নিবা, এটা নিবা, এটা নিবা, না এটা নিবা? কয় নাম্বারটা নিবা? হ্যাঁ, স্যার আরেকবার বলতে হবে। কেন? বললামই তো, শোনো না? বললাম নেটওয়ার্ক ইস্যু ইফেক্টিভনেস চলে। সি এবং এনটিউ, এই দুইটা যে কোনো 2টা দিয়েছি। হ্যাঁ, তোমাকে বললাম আরেকটা ভ্যালু বের করে দাও। তুমি 2 শেলের একটা হিট এক্সচেঞ্জার, 2টা শেল দিয়ে ডিজাইন করা, তুমি কোন কার্ভটা ইউজ করবা? এ, বি, সি না ডি? Say D দিয়ে। ডি দিয়ে, গুড, 1 মাস যে বলছো, ডি দিয়ে। এই যে 2 শেল, 2 শেল।
সো এটাই তোমাকে বুঝতে হবে। তুমি যদি ক্রস ফ্লো হয় তুমি এখান থেকে চুজ করতে পারবা, ওই যে আনমিক্সড মিক্স কন্ডিশন তুমি এখান থেকে ওইভাবে চুজ করে নিতে পারবা। সেই গ্রাফ গুলা আমাদের প্লট করার কারণে লাইফটা ইজি হয়েছে। আমরা এটা ইউজ করে ম্যাথ করবো সামনে। তো তার আগে আমি একটু ওইটা ছিল আমাদের, দেখো ইকুয়েশনটা কিসের রেসপেক্টে, এপসাইলন সমান সামথিং ফাংশন অফ এনটিউ আর সি। আর সেম জিনিসটাই ইকুয়েশনকে যদি একটু ঘুরাই লেখা যায়, এটা আবার লেখা আছে এনটিউ কে ফাংশন অফ এপসাইলন সি, একই জিনিস ওইখান থেকেই আসছে। তো দুই ধরনের টেবিল তোমরা এক্সামে পেতে পারো, এটা পেতে পারো, ওইটা পেতে পারো। এবং এখান থেকে এক্সটেন্ড ম্যাথ তোমাদের আসবে ফাইনালে, ফিন থেকে আসবে, এগুলো কেয়ারফুলি করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটু যদি বলি, এটা মোটামুটি আমরা দেখলাম, একটু যদি কনক্লুশন টানি কিছু, যে বেশ এই এনটিইউ এটা নিয়ে জাস্ট কিছু লাইন বলি, যে ফার্স্ট অফ অল এই এনটিইউ ইফেক্টিভনেস এর ভ্যালু আমি আগেই বলছি, এটা নিচে যেহেতু হাইয়েস্টটা, সো 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে। তবে সমস্যা যেটা, দেখো এই কার্ভটা একটু বোঝার চেষ্টা করো তোমরা, যে আমাদের এই কার্ভটা খেয়াল করো, এই যে আমি একটু বড় করি, এই যে গ্রাফটা খেয়াল করছো, এই গ্রাফে দেখো তোমার এনটিইউর ভ্যালু প্যারালাল ফ্লো, কাউন্টার ফ্লো অথবা ক্রস ফ্লো সবগুলা কি একসাথে বা একইভাবে বাড়তেছে? একই। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কোনটা চুজ তুমি বলতে পারবা? কেউ 1 মাস দেই বলতো তোমরা, কে এখান থেকে কোনটা চুজ করবা? এই তিনটা দেওয়া, এই জিনিস দেওয়া আছে তোমাকে, এখন তোমাকে বললাম আমি হিট এক্সচেঞ্জার চুজ করো, তুমি কোনটা চুজ করবে এবং কেন করবে? স্যার কাউন্টার ফ্লোটা বেশি ইফেক্টিভনেস দেখাচ্ছে। হ্যাঁ, কাউন্টার ফ্লোটা বেশি ইফেক্টিভনেস দেখাচ্ছে, বাট কাউন্টার ফ্লো তুমি চুজ করবা, এটা কি আলটিমেট ডিসিশন তোমার? আর কিছুর উপর কি স্যার এটা ডিপেন্ড? হচ্ছে প্যারালাল ফ্লোটা স্টেবল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, সো গুড, স্টেবল হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কি হচ্ছে বলতো? স্টেবল হয়ে যাচ্ছে, দ্যাট ইজ ভেরি গুড পয়েন্ট ইউর জি স্যার। অবজারভেশন। হ্যাঁ বলো তুমি। হ্যাঁ, স্যার ফিক্সড হয়ে যাচ্ছে, ইফেক্টিভনেস ফিক্সড হয়ে যাচ্ছে, ফিক্সড হয়ে এক্স্যাক্টলি। যাচ্ছে। জি তুমি স্যার। নাম্বার অফ ট্রান্সফার ভেরি গুড, 1 মাস তোমার, তুমি নাম্বার অফ ট্রানজিশন বাড়াচ্ছ, ট্রান্সফার ইউনিট, কিন্তু তোমার ইফেক্টিভনেস ফিক্সড। তাই তো লাভ নাই। ট্রান্সফার ইউনিট বাড়ানো মানে কি? সারফেস এরিয়া বাড়ানো, খরচ বাড়বে, কস্ট বাড়বে, ওয়েট বাড়বে, জায়গা বাড়বে। তবে কাউন্টারে বেটার, কাউন্টার ইফেক্টিভনেস বা এনটিইউ বাড়ানোর সাথে দেখো ইফেক্টিভনেস রেইজিং আছে, তাই তো, বাড়তেছে। জি স্যার। তবে এখান থেকে আরেকটা ক্লোজ অবজারভেশন কি হইতে পারে, দেখো তো, যে তিনটা হিট এক্সচেঞ্জারই যত এনটিইউর ভ্যালু এই যে এই রেঞ্জে, এইটার নিচে, একই ইফেক্টিভনেস, স্লোপটা সেই, শুরুতে স্লোপটা অনেক বেশি ইফেক্টিভনেস, পরে স্লোপটা কমে যাচ্ছে। আরেকটা জিনিস, যে তিনটা একই রেজাল্ট দিচ্ছে, এনটিইউ ভ্যালু লেস দেন 1, হ্যাঁ এরকম একটা হলে, তাই তো। তো তোমার যদি জি স্যার। ছোট একটা হিট এক্সচেঞ্জার লাগে যেটা সারফেস এরিয়া কম, সেই ক্ষেত্রে তুমি কাউন্টারও নিতে পারো, প্যারালাল নিতে পারো, ক্রসও নিতে পারো। তুমি যখন বড় হিট এক্সচেঞ্জার চুজ করবা তখন তোমার এই মাথায় আসতে হবে ইফেক্টিভনেস ম্যাটার, তাহলে কাউন্টার ফ্লো বেটার হবে। এই জন্য ওয়াইডলি কাউন্টার ফ্লোটা ইউজ হয়। ঠিক আছে, এটা একটা ইস্যু গেল। আরেকটা এখান থেকে ক্লোজ অবজারভেশন, এই যে এই গ্রাফটা, এগুলাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এখানে সব ল্যাঙ্গুয়েজ বই থেকেই নেওয়া, এগুলো লেখা আছে, তুমি এগুলো লেখা অত ভালো বুঝবা না, বাট এই যে আমি যে এক্সপ্লেনেশনটা করলাম, এটাই তোমার মেন আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ওই যে আমাদের কিছু হিট এক্সচেঞ্জার আমরা বললাম, যে কন্ডেন্সার, বয়লার, সেগুলা কি হয়? সি এর ডেফিনেশন কি? সি মিনিমাম বাই সি ম্যাক্স, তাই তো। তো আমাদের যেগুলো ওই যে তোমার ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার হচ্ছে, ফেজ চেঞ্জ, সেই ক্ষেত্রে আমাদের একটা ফ্লুইডের ম্যাক্সিমাম, ওই সি ম্যাক্সটা তো ম্যাক্সিমাম পরিমাণ, ওই যে ফেজ চেঞ্জ আর হচ্ছে, ধরো ওই ওয়াটারের হইলো বা কন্ডেন্সিং ফ্লুইডের হইলো, সেই ক্ষেত্রে সি ম্যাক্স টেন্ডস টু বি ইনফাইনাইট, ম্যাক্সিমাম হিট ক্যাপাসিটি তার। তাহলে এটার ভ্যালু কি হবে? সি এর ভ্যালু টেন্ডস টু বি 1 বাই ইনফাইনাইট, সি এর ভ্যালু টেন্ডস টু বি কি হবে? 0। তাহলে সি 0 যদি তুমি বসায় দাও ওই যে ইকুয়েশনে, তাহলে একটা এরকম কার্ভ চলে আসবে। সো প্রত্যেক হিট এক্সচেঞ্জার, তুমি যখন ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার ইউজ করতেছো, তুমি যখন বয়লার অথবা কন্ডেন্সার, তোমার যখন বয়লিং ফ্লুইড, কন্ডেন্সিং ফ্লুইড থাকতেছে, তখন কি আসলে হিট এক্সচেঞ্জার গুলোর মধ্যে ডিফারেন্স থাকতেছে? দেখো তো,
সি এর ডিপেন্ডেন্সি থাকতেছে? তিনটা লাইন আঁকছি আমি আগের মতো? না স্যার, না, একটাই হয়ে যাচ্ছে। একটাই হয়ে যাচ্ছে, কারণ Dependency সি তো জিরো, টেন্স টু বি জিরো। সি জিরো বসাও, ওই সব এক্সপ্রেশনে উপরে যতগুলো এক্সপ্রেশন ইকুয়েশন দেখানো, জিরো বসাও, একটা লাইনই পাবা। এবং যেটা কি করবে দেখো, ম্যাক্সিমাম 1 পর্যন্ত অ্যাটেন্ড করা সম্ভব ইফেক্টিভনেস। এই জন্য ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার ওয়াইডলি ইউজড হয়। তবে নাম্বার অফ ট্রান্সফার ইউনিট অনেক, তুমি চাইলে 3 দিয়েও অনেক বেশি করতে পারো। বাট সি এর যখন ভ্যালু থাকতেছে, আমরা এক কি অ্যাটেন্ড করতে পারতেছি ইফেক্টিভনেস এই গ্রাফে? এক কি অ্যাটেন্ড করা যায়? না স্যার, না। বিলো 1। বিলো 1 এবং 80। এই জন্য তুমি যখন চুজ করবা হিট এক্সচেঞ্জার, মাথায় রাখবা, আমি যদি এখানে একটা, এই জন্যই তো রেফ্রিজারেশন প্রসেস, যে এসি টেসি বলো এগুলা, এখানে ওই যে এমন একটা ফ্লুইড চুজ করা হয় যেটা ফেজ চেঞ্জ করে। ফেজ চেঞ্জ করতে পারলে আমরা ম্যাক্সিমাম হিট ট্রান্সফার করতে পারি অল্প প্লেসের মধ্যেই, অল্প জায়গাতেই। এটাই হলো বিউটি অফ ফেজ চেঞ্জ হিট ট্রান্সফার। এই কারণে এখন পিসি কুলিং ফেজ চেঞ্জ আসতেছে, বয়লিং টয়লিং এগুলো আসতেছে। হ্যাঁ, তবে ওখানে অনেক ক্রিটিক্যাল ডিজাইনটা, কারণ ওখানে চিপ থাকে, স্পেস কম। বাট লং, যেমন বয়লার এটা ফলো করবে, বয়লার এটা ফলো করবে ডেফিনেটলি। সেখানে বয়লিং হচ্ছে একটা ফ্লুইডে, মানে অনেক বেশি ইফেক্টিভনেস করা সম্ভব যদি অনেক সারফেস এরিয়া বাড়ানো যায়। তারপরে বয়লার গুলো অপারেট করে দেখবে 50-60% ইফেক্টিভনেস। খুব বেশি লেন্থ করে বানানো যাবে না, কারণ ভলিউমের সাথে ডিপেন্ডেন্ট, তুমি কতটুকু স্টিম চাচ্ছ সেটাও ডিপেন্ডেন্ট মাস ফ্লোরে, কারণ সি একটা ম্যাটার, সি মিনিমাম ম্যাক্সিমাম। সো এই জন্য ইস অপটিমাইজেশন। সো আমরা মোটামুটি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট দিন আমরা এটা শেষ করবো, হিট এক্সচেঞ্জার টপিক। আর সময়ও যেহেতু নাই, আমি আর বেশি কথা বলতেছি না। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি এখন কোশ্চেন নেব। এনি কোশ্চেন্স?